One of the many innovations of modernism was the new demands it placed on the audience. Music, painting, literature, even agriculture would even again be quite so easy as they had been. নমস্কার, ঐহিকের লাইভ আড্ডায় উপস্থিত সবাইকে স্বাগত। সবাইকে আমি অগ্নিজিৎ শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে আমাদের বিষয় আধুনিক, তারপরে প্রশ্নবোধক একটি চিহ্ন আছে, বাংলা কথা সাহিত্য। আমরা আড্ডা মারবো, আমরা আলাপচারিতায় যাব। আমাদের সঙ্গে যে চারজন অতিথি আজকে এই আড্ডায় রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই গল্পকার উপন্যাসিক শুভঙ্কর গুহর সঙ্গে। আমাদের মধ্যে আছেন নাসরিন জাহান সাহিত্যিক, আমাদের মধ্যে আছেন মোজাফফর হোসেন প্রাবন্ধিক, অনুবাদক এবং গল্পকার। সরোজ দরবার আমাদের মধ্যে রয়েছেন। সরোজ গল্প লেখে, সরোজ নভেলাও লেখে। আমি প্রথম প্রশ্ন, ঠিক প্রশ্ন বলছি না, যেহেতু আড্ডা বলছি, এভাবে প্রশ্ন না বলাই বোধহয় ভালো হয়, কিন্তু তবু কিছু জিজ্ঞাসা থাকে। সেই জিজ্ঞাসা অনুযায়ী আমি শুভঙ্কর বাবুর কাছেই প্রথমে যাচ্ছি। আমাদের বিষয় অনুযায়ী এই যে আধুনিকতার শর্তটা কি হতে পারে, মানে আমাদের সাহিত্যের ক্ষেত্রে কি ধরনের সাহিত্য আমরা আধুনিক বলতে পারি? তার কি আদৌ কোনো মাপকাঠি আছে? আদৌ কি কোনো তার সংজ্ঞা আছে? নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকলে আধুনিকতা নিয়ে এত পড়াশুনো, এত লেখালেখি, এত আলোচনা কিছুই হতো না। একটা সংজ্ঞা দিয়ে দেওয়া হতো, সবাই মেনে নিত চুপচাপ, ব্যাস। এই যে এটা একটা পরীক্ষামূলক একটা বিষয়, বারংবার এটা পরিবর্তিত হয় এবং হয়ে একটা নতুন রূপ নেয়, আবার পরিবর্তন হয়, আবার নতুন রূপ নেয়। আমি জানতে চাইছি এর শর্তটা কি, আমরা কাকে আধুনিকতা বলতে পারি অন্তত এই সময় দাঁড়িয়ে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি অনুষ্ঠানের শুরুতেই আমি নিবেদন করছি, রবীন্দ্রনাথের যে পোস্টমাস্টার গল্পটি আছে, আমি তার শেষ প্যারাটি, ছোট্ট প্যারা, আমি একটু পড়ে শোনাচ্ছি। আপনি যে প্রশ্নটি করলেন এর মধ্যে তার উত্তর আছে, কিন্তু শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, স্পষ্ট। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল ও প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটি করলেন, এই যে প্যারাটি আমি রবীন্দ্রনাথের পড়লাম, পোস্টমাস্টার, মানে আমাকে যদি বলা হয় আমার জীবনের সেরা সব থেকে প্রিয় গল্প হচ্ছে পোস্টমাস্টার। আমি এই ছোট্ট গল্পটির মধ্যে আমি আমার জীবনের অনেক উত্তর পেয়ে যাই। মানুষের সম্পর্ক, তার স্বার্থপরতা, তার যে দর্শনগত, যে আমার ভেতরে যে ব্যক্তি দর্শনের যে উদয় হয়, সেই প্রশ্নের উত্তর কিন্তু এই পোস্টমাস্টার গল্পটিতে আছে। তো আমার মনে হয় যে আজ থেকে 128 বছর আগে
এই গল্পটি লেখা হয়েছিল। আপনারা সব ভেবে দেখুন যে 128 বছর আগে যে গল্প লেখা হয়েছে, তার যে আবেদন, তার যে আধুনিকতা এখনো আমাদের একেবারে সীমাহীন একটা বিস্ময়কর জায়গায় পৌঁছে দেয়। আমি সেই জন্যই পোস্টমাস্টার গল্পটির মধ্যেই আপনি যে উপস্থাপনটা করলেন, তার এর সমস্তই উত্তর আছে। আধুনিক মানে তো হচ্ছে যা চিরশাশ্বত। আধুনিকের কি কোনো সংজ্ঞা হয়? কোনো সংজ্ঞা হয় না। আসলে আপনি যদি সময়টাকে খুব তরল ভাবে দেখেন, এবং ধরুন এখন এই আপনি লাইভ শোটা শুরু করলেন 8:30টার সময়। আচ্ছা, আমাদের যা হাতে যদি ঘড়িটা না থাকতো, আমরা এই সময়টাকে একটা অন্ধকার হিসেবে দেখতাম। আবার ভোরবেলা যদি হতো, তাহলে সেটাকে আলো হিসেবে দেখতাম। আবার দুপুরবেলা তার একটা অন্যরকম চিত্র। এই যে সমস্ত আলো আর অন্ধকারের যে চরিত্র, তার যে চিত্রটা পাল্টে যাচ্ছে, এটাই তো আমরা আমাদের এই জীবিত জীবনে অবজার্ভ করি, এবং সেটা দেখেই তো আমরা আমাদের যে লেখার শৈলী আছে সেটাকে জাগ্রত করার চেষ্টা করি। খুব 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 গুরুত্বপূর্ণ কথা বললেন শুভঙ্কর বাবু। আমাদেরকে যে উদাহরণ দিয়ে মাস্টার মশাইয়ের মতন প্রায় বুঝিয়ে দেওয়া, এবং আমরা বুঝতে পারলাম যে এই আধুনিকতার প্রশ্নটা কিভাবে তার উত্তরটা আসতে পারে, এবং প্রায় 128 বছর আগে একজন কিভাবে সেই উত্তরটা দিয়ে গিয়েছিলেন, প্রশ্নটা তোলার আগেই হয়তো উনি উত্তরটা দিয়ে গিয়েছিলেন। আমি একটু নাসরিন আপার কাছে আসি। আমরা ছোট গল্পের যে ইতিহাস দেখি, ছোট গল্পের কথাই আমি বলছি, সেটা তুলনায় একটু আমাদের কাছের, খুব পুরনো নয়। থিয়েটার বা নাটকের তুলনায় বা অন্যান্য সাহিত্যের যে ফর্ম গুলো আছে, তার তুলনায় ছোট গল্প অতটা পুরনো নয়। তাহলে সেক্ষেত্রে যদিও বলা যেতে পারে যে যাত্রা বেশ পুরনো, কিন্তু যাত্রাও লোকশিল্পের মধ্যেই আমাদের ধরা হয়। তো সেক্ষেত্রে ছোট গল্প, আধুনিক ছোট গল্প বলতে আমরা যেটা বুঝি, সেটার যাত্রাটা কি একটু কখনো মন্থর হয়েছে? মানে এখন আমরা যে ছোট গল্প পড়ছি বা যে ছোট গল্প লিখছি, আমরা কি আরেকটু এগিয়ে, গতিটা যদি একটু আরেকটু বেড়ে থাকতো, যেহেতু খুব ইতিহাসটা পুরনো নয়, তাহলে কি আমরা কি একটু গতিমন্থরতায় ভুগছি আমাদের ছোট গল্পের ক্ষেত্রে? আর কি মনে হয়? ছোট গল্পের যাত্রার সময়টা জানতে চাইছেন নাকি? না, আমি জানতে চাইছি যে ছোট গল্পের এখন যে ছোট গল্পের পরিস্থিতিটা রয়েছে, সেই ছোট গল্প হুম কি হুম। আধুনিকতার জায়গা থেকে একটু মন্থর হয়েছে, নাকি তার গতিটা আরেকটু এগিয়ে যাওয়া উচিত ছিল? এখন ওই যে আসলে মানে দশক, যুগ এসব পরিবর্তনের সঙ্গে সঙ্গে চারপাশের বাস্তবতার প্রেক্ষিতের বদলের পাশ পাশ চারপাশের বাস্তবতার বদলের সাথে সাথে সাহিত্যও বদলায়, ওই ছোট নিশ্চয়ই। গল্পও বদলায়, কিন্তু ছোট গল্পের মূল যে ইয়েটা যেমন কম্প্যাক্ট একটা থাকে, যে এটা মাথার মধ্যে থাকে যে ছোট গল্প খুব দীর্ঘ করা যাবে না, ওটা একটা না, মিনিমাম একটা আকৃতি থাকতে হবে, যেটা মানে উপন্যাসের দিকে চলে যাবে না। ওইটা ছোট গল্পের এইটুকু, এই একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আচ্ছা, এটা আমার কি আমার কাছে গল্পকারকে বেঁধে দেয়? অনেক 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 জায়গায় কি গল্পকারকে বেঁধে দেয় তার সৃষ্টির ক্ষেত্রে? না, গল্পকারের আমরা যারা ছোট গল্প পড়ে পড়ে মানে যখন থেকে ছোট গল্প পড়া শুরু করেছি, পড়তে পড়তে হুম, পড়তে পড়তে আমাদের একটা অভ্যস্ততা এসে গেছে, যে এটা ফর্মটা এরকম, এটা এরকমই আমাদের রক্তে যারা সাহিত্য করি তাদের রক্তে হুম, মানুষের মধ্যে, বোধের মধ্যে, এটা সৃষ্টির মধ্যে এটা গেঁথেই যায় যে যে এটা এই আকৃতিরই হবে। তখন এটা ধীরে ধীরে সে পাঠকের কাছে, লেখক পাঠকের কাছে স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তখন সে যখন লিখতে শুরু করে, যেমন লিখতে শুরু করার সময় তার, যেমন উপন্যাস লেখার একটা কাজ শুরু করলে একটা এলাইত ভঙ্গিতে সাধারণত লেখা শুরু করে, এটা পড়লেই বোঝা যায়। কিন্তু যখন দেখা যায় যে ছোট গল্পটা কেউ শুরু করছে, তার মানে আপনা আপনি তার বাক্যগুলোর মধ্যে ভাষার মানে কারুকার্যটা বা ভাষার ফর্মটা কমপ্লিট আপনি 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 হতে থাকে, যেটা
আচ্ছা। নিজস্ব গতিতেই ওইটা যেতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝি, কারণ আমি হুম, কিছুতেই কমপ্লেক্টনেসে পরাধীনতা মানতে পছন্দ করি না। কিন্তু আমি হ্যাঁ, যখন সেই শুরু করতে যেই তো রক্ত মাংসে গাঁথা বা ভিতরে আত্মায় কর্মটা সম্পর্কে, তো যেহেতু ওই মাথা থেকে শুরুটাই এরকম কমপ্লেক্ট নিয়ে থাকে, ওটার মধ্যেই আমি এনে এনে আমার যেখানে শেষ হয় আমি সেখানে শেষ করি। আর আমি কখনো মানে দীর্ঘ হয়ে যাচ্ছে বলে থেমে যায়নি। আমার পরে দেখা আচ্ছা, যায় যে একটা ন্যূনতম আহ, একটা দীর্ঘতা পেলেও এটা সম্পূর্ণ একটা ছোট গল্প। মানে আমার যদি আকার আকারের ক্ষেত্রে বলা যায় ছোট গল্প হয়েছে আমি মনে করি। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। এখনকার প্রেক্ষিতে আমি বলা যায় এখন যারা লিখছেন আমি আশাবাদী তাদের ব্যাপারে। প্রচুর নিরীক্ষার আগেও নিরীক্ষা প্রচুর প্রচুর সব যুগে যুগেই সবাই যার যার মতো নিরীক্ষা হয়ে গেছেন নিশ্চয়ই, নিশ্চয়ই। যারা সিরিয়াস সাহিত্যের ধারক। তো এখন যে নিরীক্ষাটা হচ্ছে, এখন তো প্রযুক্তি আমাদের একদম ধারে কাছে। এখন আমরা উপন্যাস গল্পের মাধ্যমে মোবাইল এগুলো আনতে পারি, বহু কিছু আনতে পারি যোগাযোগের। তো সেই কারণে এখনকার প্রেক্ষিতে এখনকার বাস্তবতায় কিন্তু একটা ফর্মটা একই রয়ে গেছে, বোর্ডটা ভিতরে বোর্ডটা মানুষের শাশ্বত ঠিক, ঠিক, না, ঠিক, আধুনিক মানুষের ঠিক, বোধ শাশ্বত। ঠিক, ঠিক। মানে দিদি আপনি বলছেন যে গতি মন্থরতা আসেনি, সে তার নিজস্ব গতিতেই এগোচ্ছে, ছোট হ্যাঁ, গল্প এগোচ্ছে, নানাভাবে এগোচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমি একটু হোসেন ভাইয়ের কাছে আসি। হোসেন ভাই, আমাদের প্রত্যেকটা যুগেরই তো একটা নিজস্ব অসুখ আছেই, দশকের আছে, সময়ের আছে। যুগ বললে অনেকটা বড় বোঝায়, দশক বললে একটু ছোট হয়। শাসক আছে, সেটা প্রত্যেকটা যুগ প্রত্যেকটা দশক আহ, শাসক থেকেই যায়, তার চরিত্রটা হয়তো পাল্টায়, শাসকের চরিত্রটা হয়তো পাল্টায়, শাসনের ধরন বা ভঙ্গিটা হয়তো পাল্টায়। তো যে সময় রাজনৈতিক উপন্যাস আমরা একটা সময় যেভাবে পেয়েছি, সতীনাথ ভাদুরীর জাগরি থেকে শুরু করে আমরা যদি পথের দাবি দেখি এবং উপন্যাস, তার পরবর্তী সময়ের যে উপন্যাস, এমনকি সুনীল গাঙ্গুলির উপন্যাস, পরবর্তী আরো যা যা উপন্যাস আমরা আছে, সব উপন্যাসের নাম ওভাবে বলছি না। তো এখন এই সময়ে দাঁড়িয়ে কি পলিটিক্যাল উপন্যাস, পলিটিক্সটাও তো একটা ভাষা, ল্যাঙ্গুয়েজের মধ্যে এই পলিটিক্যাল উপন্যাস বা পলিটিক্যাল ছোট গল্প বাংলা ভাষার মধ্যে, সেটা আমি দলীয় রাজনীতি হতে পারে বা খুব ব্যক্তি মানুষের রাজনীতিও হতে পারে। আমি ব্যক্তি মানুষের রাজনীতিটা বাদ দিয়ে যদি ধরি যে এই সময় দাঁড়িয়ে দলীয় রাজনীতির উপন্যাস বা সরাসরি রাজনীতির উপন্যাস, সেটা কি একটু কম হচ্ছে? যদি কম হয় তাহলে উম সেটা কি আমাদের আধুনিকতার ক্ষেত্রে একটু সময় থেকে পিছিয়ে আসা নয়? কি মনে হয় হোসেন ভাই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যে বিষয়টা বললেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উপন্যাস বা রাজনৈতিক উপন্যাস, রাজনৈতিক সাহিত্য, রাজনৈতিক গল্প হতে পারে, সেটা কম হচ্ছে এই অর্থে বলা যায় না। কারণ আপনি যে সময়টা চিহ্নিত করছেন যদি আগে যান, আমরা রাজনৈতিক যে জনরা, সেই জনরাতে আমরা চিহ্নিত করছি মোটা দাগে যে পলিটিক্স, সেই পলিটিক্সটা একটা কেন্দ্র, সেন্ট্রাল পলিটিক্স একেবারেই। হ্যাঁ, সেইটা একটা গভর্নমেন্ট শাসিত একটা রাজনৈতিক, সেখানে ধরেন জনগণ তার সাবজেক্ট, এই হিসেবে একটা একটা সমীকরণে এসে আপনি বলছেন যে এবং রাজনৈতিক। এখন কোন লেখায় আসলে অরাজনৈতিক না এই অর্থে না, আমি বর্তমান সময়ে বলছি না, আবার আধুনিকতার জায়গা হ্যাঁ, থেকে। আধুনিকতা কিন্তু রাজনীতি কিন্তু আর সেন্টার হোল্ড করে না, রাজনীতিটা কিন্তু বিকেন্দ্রীকরণ। ধরেন রাজনীতি শুধুমাত্র পলিটিক্যাল লিডার হোল্ড করে না, পলিটিক্যাল যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শাসিত যে দেশে যাই হোক, আমি বলছি কোন সেন্ট্রাল গভর্নমেন্ট শাসিত না। পলিটিক্স কিন্তু এখন হচ্ছে একটা কর্পোরেট প্রতিষ্ঠান পলিটিক্স করছে আপনার সঙ্গে। কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু সে কিন্তু মানে ওই অর্থে মোটা দাগে কোনো রাজনৈতিক থেকে না, যেই রাজনীতিকে আসুক কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু আলাদা একটা আইডেন্টিটি ধারণ করে। পলিটিক্স কিন্তু হয়তো হচ্ছে একটা দলীয় নীতি। রাজনীতি সেটা নয় সরাসরি, আমি বলছি হয়তো দলীয় রাজনীতি রাজনীতি নয় সেটা সরাসরি, সরাসরি রাজনীতি, দলীয় রাজনীতি নয়, কিন্তু পলিটিক্স, পলিটিক্সটা তো পলিটিক্স নানাভাবে ডিফাইন্ড। আপনি যদি নানাভাবে বলেন মিডিয়া একটা রাজনীতি করছে, মিডিয়া রাজনীতির শিকার ভীষণভাবে। অনেকেই হতে পারে। হ্যাঁ, আপনি প্রযুক্তি একটা পলিটিক্স করছে, তো পলিটিক্স কিন্তু এখন নানাভাবে পলিটিক্সের ফর্মটা কিন্তু বন্টন করা হয়ে গেছে। ফলে এইটা যে পাল্টাচ্ছে। সামন্ত শাসন, তারপরে ধরেন তার আগে রাজা শাসিত, তারপর ধরেন এই যে তথাকথিত ডেমোক্রেসি বলেন, এখন একতন্ত্র বলেন, এইগুলো মোটা দাগে না, এই সংখ্যাগুলো আর নাই। ফলে আপনাকে এখন রাজনৈতিক উপন্যাস কিনা, রাজনৈতিক গল্প কিনা, সেটা আপনাকে দেখতে হলে ওই গল্পের টেক্সটে গিয়ে দেখতে হবে যে ওই গল্পের যে চরিত্র যারা আছে তাদের মধ্যে কেউ ওই সে যে প্রেক্ষাপটের মধ্যে সেটা সচেতন কিনা। ধরেন আপনি গ্রেগর সামচা
মেটামরফোসিসে গেগর সামচা উঠে সে দেখলো পোকা হয়ে গেছে। ওই গল্পের মধ্যে কিন্তু কোন পলিটিক্যাল কোনো পার্টি নাই, কিন্তু না এই গল্পটা প্রথম স্টেটমেন্টটার হচ্ছে পৃথিবীর একটা অন্যতম পলিটিক্যাল স্টেটমেন্ট। মানে এর থেকে বড় পলিটিক্যাল স্টেটমেন্ট খুব কম হয়, হতে পারে না। খুব কম আপনি হয়। যদি আরো আগে যান, আমি বলতে চাচ্ছি পরম্পরাটা ধরার জন্য একটু আগে যাচ্ছি। ধরেন আপনি একদম গেলেন তলস্তায়, ডেথ অফ ইভান ইলিসে গেলেন, ইভান ইলিস মারা গেছে, হ্যাঁ, তার বন্ধুরা সেখানে বসে খবরটা পড়ছে, অফিসে বসে, খুব কাছের বন্ধুরা, তারা তখন হিসাব করছে যে ইভান ইলিসের পোস্টে কাকে বসানো যায়, তাদের মধ্যে একজন শালাকে বসাবে। এটা একটা পলিটিক্স। তার ওয়াইফ চিন্তা করছে, তার বউ চিন্তা করছে কোথায় সবচেয়ে কম খরচে তাকে এই যে তার সমাপ্তিটা হতে পারে, তার হ্যাঁ অন্ত্যেষ্টিক্রিয়া। এটা একটা পলিটিক্যাল একটা সে প্রেক্ষাপটের মধ্যেই গেছে। মানে আমি বলতে চাচ্ছি যে ইভান ইলিসের মৃত্যুটা হয়ে যাওয়ার পরপরই যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা পলিটিক্যাল ঘটনা। মানে এইভাবে যদি আপনি পুরো সাহিত্যের প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আসেন এখনকার পর্যন্ত, দেখবেন আসলে যদি ভালো লেখা হয়, যদি সেই লেখাটা আসলে কালোত্তীর্ণ বলেন বা পাঠককে ছুঁয়ে যায়, পাঠককে টানে, সেটা কিন্তু তার ভিতরে যে ভাষাতেই হোক, যে ভাষাতেই হোক তার মধ্যে কিন্তু এই পলিটিক্যাল মার্কাসটা থাকবেই। সেই জন্য বলছি যে এখনকার গল্প যদি আসেন বা সাহিত্যে আসেন, সেটা আরো চূড়ান্ত ভাবে পলিটিক্যাল। কারণ কি, সেই পলিটিক্যালটা এটা ধরতে গেলে লেখককে সচেতন থাকতে হয়। অনেকগুলো তার পক্ষ আছে, এই যে বললাম মিডিয়া, প্রযুক্তি, তারপর ধরেন কর্পোরেট, তারপর ধরেন আপনি আসছেন আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যিনি শাসনে আছেন, এরপর আবার কথা আছে তার বিপক্ষে যারা আছে, তারপর আবার আছে আমার যারা রিডার গোষ্ঠী, তাদের সাইকোলজিটা কি, চরিত্র যারা আছে তারা কোন কাঠামোর মধ্যে থেকে উঠে আসছে, সেই চরিত্রগুলো গ্রামের কিনা, তাহলে তারা অন্য একটা পলিটিক্যাল প্রেক্ষাপটের চরিত্র। আমি বলতে চাচ্ছি যে দেয়ার আর সো মেনি থিংস একজন লেখককে অর্থনৈতিক আরো ব্যাকগ্রাউন্ডটা কি, অনেক কিছু। তো এখন বলতে চাচ্ছি যে এখন পলিটিক্যালি আরো বেশি একটা লেখা অনেক বেশি নিয়োজিত, এঙ্গেজড, এবং সেইটাকে খুঁজতে গেলে এখন আপনি মোটা দাগে সাদা দল নীল দল না, আপনাকে আরো বেশি ইনভলভ হতে হবে, আরো বেশি কনসিয়াস হতে হবে আপনার সময় সম্পর্কে। কারণ এখন যেহেতু আপনি মডার্ন জায়গা থেকে বলছেন, আমরা এখন কেউ বলছে উত্তর আধুনিকতা, আসলে আধুনিকতাই তো প্রতি মুহূর্তে বদল করে, ফলে উত্তর আধুনিকতা না বললেও চলে। তো আধুনিকতার মধ্যেই যদি আমি বলি, সেইটা এখন রূপ বদলে এখন এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে আপনাকে সাহিত্যটাকে স্টাডি করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে সময়ের থেকে আপনি যে সরে এসেছেন, এই সরে এসে পিছিয়ে যাওয়া না। আপনি নাসরিন আপাকে একটা প্রশ্ন করেছিলেন যে ছোট গল্প আগের থেকে এই আধুনিকতার জায়গা থেকে কোনোভাবে স্থিমিত কিনা। না, প্রশ্নই আসে না, কারণ আপনি সাহিত্যের মধ্যে দিয়ে সময়টাই পাবেন, সময়টা আসলে যা তা। সেইভাবে স্টাডি করলে আমার মনে হয় ছোট গল্প না, সাহিত্য মানে সঠিক জায়গায় আছে এটা বলার সুযোগ এইভাবে নাই, আমার মনে হয় সঠিক জায়গায় থাকে, যুগে যুগেই তাই থাকে, মানে সেভাবেই তো তৈরি হয়। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা থাকার জন্যই তৈরি হয়, আসলে তো একটা রিফ্লেকশন, আমরা তো বলি একটা মিরর, সেই মিররটা হুবহু না, সাহিত্য একটা পসিবিলিটি নিয়ে ডিল করে, সম্ভাবনা নিয়ে। আপনি বাস্তবে আমার একটা স্ট্রেট লাইন, আমার একটা জীবন আমি যাপন করি, কিন্তু তার সম্ভাব্য জীবনগুলো তো আমি জানি না। তো সাহিত্য আমার সম্ভাব্য জীবনগুলোকে আমার সামনে উন্মোচন করে দেয়, যে আমি একটা ক্লার্ক, আমি অন্য কি হলে কি হতে পারতাম, আমি এখানে একটা ঘটনার ভিকটিম, আমি যদি ভিকটিম না হয়ে আমি যদি কাউকে ভিকটিম করাতাম, মানে আমি কাউকে যদি আমি স্বীকার করতাম যে সেই তাহলে কি হতে পারতো। এরকম অনেকগুলো অ্যাঙ্গেল থেকে তো সাহিত্য পাঠ করা। ফলে আমার মনে হয় সেই জায়গা থেকেই যে প্রত্যেকটা সমাজে আসলে সাহিত্য ইন এ সেন্স সেই কাজটা করে এসছে। হ্যাঁ, তো একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করে এসছে, প্রতিটা সমাজেই তাই। এবং প্রতিটা সমাজেই তার যে কন্টেম্পোরারি সাহিত্য, ওটাই মোস্ট মডার্ন সাহিত্য। আমার মনে হয় আমি বেশি কথা বলছি, আমরা না আমরা মুভ করতে পারি, আসলে অনেক কথা বলা যায়। হ্যাঁ, কারণ আধুনিকতা আজকের বিষয় না, সেই 19th সেঞ্চুরি থেকে 21st সেঞ্চুরি, একদম এতদিন আগের বিষয়। আলোচনা মানে আসলে অনেক কথা বলা যায়, আবার কিছু বলার প্রয়োজনও হয় না, কারণ 100 বছর ধরে যে বিষয় চর্চিত আমরা ইচ্ছে করলে তাকে ইগনোর করতে পারি। আর সরোজদার কাছে যায়। ঠিক খুব সুন্দরভাবে হোসেন ভাই বললেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে এই যে প্যারালাল পলিটিক্স আমাদের যেটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে নানাভাবে, সেটা বাজারে হতে পারে, সেটা আমাদের আরেকটা বিষয় আমি ক্লাবে হতে পারে। একটু অ্যাড করে যাই, কারণ পরে আর থাকবে না। যখন জিও পলিটিক্যাল আগের গেমটা ছিল কি, প্রথমে ছিল যে রাজনৈতিক প্রেক্ষাপটটা একেবারেই একটা খুবই সংকীর্ণ একটা জায়গা থেকে, একটা গ্রামের চরিত্র বা ওই গ্রামীণ রাজনীতি, তারপর আসলে সেন্ট্রাল পলিটিক্স, অর্থাৎ রাষ্ট্রীয় সরকার এর মধ্যেই মানে ঘুরে থাকলো। কিন্তু এখনকার যে আমি চরিত্র তৈরি করছি, সে কিন্তু শুধুমাত্র সে তার এই জিও পলিটিক্স এর শুধু রাষ্ট্রীয় সীমারেখার মধ্যে না, তার কিন্তু পুরো ইন্টারন্যাশনাল সে পলিটিক্সের শিকার। মানে একটা ট্রাম্প একটা সিদ্ধান্ত নিচ্ছে, ওদিকে একটা মোদী সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত কিন্তু আমার এখান থেকে বা বিশ্বের আফ্রিকার একটা নাগরিক কিন্তু অ্যাফেক্টেড সামহাও, একটা আপনার সিরিয়ার একটা নাগরিক কিন্তু অ্যাফেক্টেড। ফলে আপনার জিওগ্রাফিক্যাল যেহেতু ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে, ফলে রাজনৈতিক
যে ব্যাখ্যাটা, যে সংজ্ঞার আলোকে আমি নির্ণয় করবো এটা রাজনৈতিক উপন্যাস কিনা, আমার মনে হয় ওই ভ্যারিয়েবলটাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা ছেড়ে দিচ্ছি। না, থ্যাংক ইউ। ঠিক ঠিক। হোসেন ভাই দারুণ একটা কথা বললেন, এবং শেষ কথায় আমার মনে পড়ে যাচ্ছে যে এই যে এফেক্টের কথা বলছে সরোজ, আহ, আহ, সত্যজিৎ রায়ের পরশ পাথরের একটা অদ্ভুত সংলাপ ছিল। ওই তুলসী চক্রবর্তী বলেছিলেন, কামচাক্কায় বোমা ফাটলো আর শ্যামবাজারে হলো যক্ষা। এটা কি যুগ জানো? কোনখানে কি হয় কেউ কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না। এটা অনেকটা সেই কথাটাই, সেই রিফ্লেকশনটা, অতদিন আগের একটা ছবি অথচ কি বাস্তব এবং কি আধুনিক একটা ছবি চলে আসছে। আমি ছবির রেফারেন্সটা এই জন্যই দিলাম তোমাকে। আমাদের কিছু মানুষ আছেন যারা হয়তো অনেকদিন আগে লেখালেখি শুরু করেছেন, সে অর্থে প্রায় 30 বছর লিখছেন বা তারও আগে থেকে শুরু করেছেন, কিন্তু তখন হয়তো সে অর্থে তাদের লেখা নিয়ে অন্য মাধ্যমে কোনো কাজ হয়নি সাধারণত। যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন রবীন্দ্রনাথের লেখা নিয়ে কিন্তু কাজ হয়েছে, থিয়েটার হয়েছে, নাটক হয়েছে। শরৎবাবু নিজে তার লেখা নিয়ে তখন সেই সময় নাটক হয়েছে, এবং বুদ্ধদেব বসু। এখন আমার বক্তব্য হচ্ছে, ধরুন ধরুন তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের লেখা উপর যখন সিনেমা হচ্ছে, যখন সেটা আমাদের সুমন মুখোপাধ্যায় যখন সেটা ডিরেকশন দিচ্ছে, তোমার কি মনে হয় না তখন সেটা একটা অন্য মাধ্যম দিয়ে প্রকাশিত হচ্ছে? তাহলে নবারুণের লেখা, যেটা হয়তো সে বেশ খানিকটা আগে লেখে, সেটা কি অন্য মাধ্যমের দ্বারা আরো বেশি আধুনিক হচ্ছে আমাদের কাছে, নাকি সেটা আধুনিকই, অন্য মাধ্যম সেটা আরেকটু খানিকটা আমাদের সামনে নিয়ে এলো? সেই কথাগুলো এতদিন শোনা যাচ্ছিল না, বেশ কিছুদিন কোনো কারণে শোনা যাচ্ছিল না, কিন্তু কথাগুলো মনে হচ্ছে যেন এই 1 বছর আগে বোধহয় উনি লিখলেন, হয়তো সেই লেখাটাই। কি মনে হয় যে মাধ্যম কি খানিকটা আধুনিক করে তোলে কোন টেক্সটকে? তখন তো লেখাটার তার গল্প বা উপন্যাস থাকে না, যখন সেটা সিনেমা বা অন্য কোনো মাধ্যমে চলে যায়, আমি টেক্সট হিসেবে বলছি, আর একটু আধুনিক করে দেয়। কি মনে হয়? না, এটা আমি নবারুণের প্রসঙ্গ যখন এলো তখন বলি, নবারুণকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। না, মানে আমি এই প্রসঙ্গটা টেনে নিয়েই বলছি, নবারুণকে অনেকবার প্রশ্ন করা হয়েছে। হারবার্টের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে উনি যে কবিতার পংক্তিগুলো ব্যবহার করেছিলেন, সেই কবিদের হয়তো আমরা এই সময় তারা আমাদের কাছে খুব একটা পরিচিত নন, কিন্তু নবারুণ ব্যবহার করেছেন এবং খুব আধুনিক একটা টেক্সটের মধ্যে ওই কবিতাগুলো ব্যবহার করছেন। খুব স্বভাবতই নবারুণকে প্রশ্ন করা হয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে যে আপনি কেন এই কবিতাগুলো নিয়েছেন। নবারুণ খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে আমার কোথাও মনে হয়নি যে ওই কবিতাগুলো পুরনো বা ওদের চিন্তা আমার থেকে পিছিয়ে আছে। আমি ওই কবিতাগুলোকে রিলেট করতে পারছি এবং অক্ষয় কুমার বড়াল আমার কাছে খুব আধুনিক, রবীন্দ্রচন্দ্র দাস আমাকে প্রচন্ড পাওয়ার দিচ্ছে। এটা কিন্তু হারবার্টের শুরুর ওই কবিতাগুলো প্রসঙ্গে নবারুণ বলছেন। অর্থাৎ কিনা যে কিছুদিন আগের বা কিছুটা সময় আগে লিখিত একটা কোনো বক্তব্য, একটা কবিতা হোক, গল্প হোক, যা হোক, তা যে পরবর্তী সময়ে গিয়ে সেই আধুনিকতাকে টেনে নিয়ে যেতে পারছে না বা একটা আধুনিক মননকে ছুঁতে পারছে না, তা নয়। এবার তুমি যেটা বললে যে যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, সে কি বাড়তি কোনো আধুনিকতা যোগ করছে? আমার সেটা মনে হয় না। বাড়তি কোনো আধুনিকতা যোগ করছে এটা মনে হয় না, কারণ এক্ষেত্রে আমাকে তাহলে বুঝতে হবে যে আধুনিকতা বলতে আমি কি বুঝছি। যদিও তার কোনো সংজ্ঞা নেই, তবু আমি নবারুণের সূত্র ধরেই বলি। নবারুণ একটা অসাধারণ কথা বলেছিলেন একবার, কোনো সাক্ষাৎকারে পড়েছিলাম, যে প্রত্যেকটা প্রজন্মের মধ্যে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো সেই প্রজন্মের নিজস্ব হতে পারে, যে তার আগের সিচুয়েশন থেকেই সেই প্রশ্নগুলো উদ্ভূত। প্রত্যেকটা প্রজন্ম তার নিজের মতো করে তার হরাইজনে যে প্রশ্নগুলো দেখা যায় সেই প্রশ্নগুলো খুঁজে পেতে, তার উত্তরগুলো খুঁজে পেতে সাহায্য করে। নবারুণ যখন গদ্য লিখছেন, গল্প লিখছেন, তখন সেই প্রশ্নগুলোই খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এবার নবারুণের সিনেমা গল্প নিয়ে যখন সুমনবাবু কাজ করছেন, তখন সুমনবাবু আসলে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলোই খুঁজছেন। সেই উত্তরগুলো কোথায় পেয়েছেন, সেই অ্যাড্রেসটা কোথায় পেয়েছেন, সেটা নবারুণের টেক্সটের মধ্যে পেয়েছেন। নবারুণের সেই টেক্সটটাকে তিনি তার মাধ্যমে যখন স্থানান্তরিত করলেন, এবার সেটা হচ্ছে যে লিখিত মাধ্যমের থেকে হয়তো দৃশ্য মাধ্যমের দর্শক আরো বেশি করে সেই প্রশ্নটা পৌঁছে যাচ্ছে, অর্থাৎ কমিউনিকেশনটা আরো বেশি হচ্ছে, কিন্তু মাধ্যম বদলাচ্ছে বলে বাড়তি কোনো আধুনিকতা অ্যাড হচ্ছে না। কারণ আধুনিকতা বলতে যদি আমি বুঝি যে আমার সময়ের প্রশ্নগুলো আমি এখানে, মানে এই শুভঙ্কর বাবু প্রথমেই যার কথা এনেছিলেন, রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে আধুনিকতাকে তো কোনো সংজ্ঞা এরকম ভাবে বেঁধে ফেলা যায় না, একটা নদী চলছে, সাহিত্য চলছে, বাঁকটা যে ঘুরছে, এই বাঁকটাকেই আমি বলি আধুনিক।
নবারুণ সেই অর্থে আমাদের কাছে একটা বাঁক। নবারুণের সেই বাঁকে দাঁড়িয়ে, নবারুণের সাহিত্যকীর্তির মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের সময়কে দেখতে পাচ্ছি, আমাদের সময় থেকে আগে দেখতে পাচ্ছি, আমাদের পিছনের সময়কে দেখতে পাচ্ছি। এই যে বাঁক, এই যে আধুনিকতা, এটা কিন্তু সুমন মুখোপাধ্যায় চাইছেন। তিনি তো সেই প্রশ্নগুলো খুঁজছেন, তার উত্তরগুলো খুঁজছেন, কোথায় পাবেন? নবারুণে পেয়েছেন। এবার সেই মাধ্যমটার দর্শক আরো বেশি, সেই জন্য হয়তো আরো কমিউনিকেশনটা দ্রুত হয়েছে বা আরো অনেকের মাঝে ছড়িয়েছে। কিন্তু আধুনিকতাটা নবারুণের টেক্সটেই ছিল এবং সুমনবাবু তার মতো করে সেটার শিল্পিত রূপ দিয়েছেন আর কি। অর্থাৎ একজন আধুনিক লেখক আরেকটা আধুনিক ছবি করিয়েকে এইভাবে ইন্সপায়ার করে, আমরা বুঝতে পারছি, এবং তাতে বোধহয় সেই ফর্মটা আরো আরো আধুনিক হয়ে ওঠে। এবং সেটা যখন লেখা থাকছে, যেহেতু ফিল্মের ক্ষেত্রে কিছু আরো লিবার্টি চলে আসে, কিছু লাইসেন্স চলে আসে, তার মতো করে অনেক কিছু দেখা, সেটা হয়তো চলচ্চিত্র ভাষার আধুনিকতার জায়গায় পৌঁছাচ্ছে। চলচ্চিত্র ভাষায় যে আধুনিকতা, সেটা অন্য প্রসঙ্গে গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু মূল টেক্সট, মূল প্রশ্নের উত্তরটা কিন্তু এই এক জায়গাতেই থাকছে। ঠিক 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 ঠিক। আমি আবার একটু হোসেন ভাইয়ের কাছে ফিরবো, কিন্তু তার আগে আমি একটু শুভঙ্কর বাবুর লেখা শুনতে চাই। আমি শুধু শুনবো না, সবাই শুনবো। হ্যালো, এখন শোনা যাচ্ছে? বড় গল্প তো পড়া সম্ভব না। হ্যালো, হ্যাঁ শুনতে পাই, হ্যাঁ শুনতে পাই, আপনার যেটা ইচ্ছা আপনি পড়ুন। হ্যাঁ শুনতে বড় খুব, আমি একটা ছোট্ট অংশ পড়ছি। আমার না খুব বড়, আমি বুঝতে পারছি সময় খুব আর না, আপনি পড়ুন। এই গত বছর 2019-এ অভিযান পাবলিশার, হ্যাঁ, আমার এই শ্রেষ্ঠ গল্পটি বেরিয়েছে। আমি ডায়েরির ছেঁড়া পাতা বলে একটি গল্প, তারই কিছু ছোট্ট অংশ পড়ছি। পরিযায়ী পাখির মতন ডায়েরির ছেঁড়া পাতাগুলি ফিরে ফিরে আসে শীতকালের সূচনা। লোহার তোরঙ্গে তুলে রাখা উলের পোশাক চাদরের মতন। প্রতিবার সেই একই স্মৃতির সরণি ধরে বেশ কিছুদিন পায়চারি করা। পায়চারি করতে করতে স্মৃতির ক্যানভাসে কিছুটা ব্রাশ তুলি গুলিয়ে নেওয়া। সবসময় যে সঠিক রং তুলে নেওয়া এমন তো নয়, তবে ঘটনা অনুযায়ী ভুল রঙেরও যে একটা বেসুরো রাগ থাকে, কিছু শৃঙ্খলাহীন রেখা, ভুল পটভূমিকা, যুক্তিহীন বিন্যাস। ডায়েরির ছেঁড়া পাতা ফিরে আসে পুরানো শীতকালের ক্যানভাসে। চিলেকোঠা থেকে ফি বছর খুঁজে আনতে হয় সেই উপেক্ষিত ক্যানভাসটি, যার মধ্যে নিশ্চুপ বসে আছে একটি বিষণ্ণ হেমন্তকালের শহর। চারিদিকে শীতের চাপা বাতাস, পাতলা কুয়াশার চাদরে ঢাকা স্থির সভ্যতা, জনহীন রাস্তাঘাট, ইদো গলি আর বিষণ্ণ ফুটপাত। আকাশে স্বৈরাচারী নখের দাগ, কতগুলি ছায়া, বাড়ির পেছনে চোর ঠগ জোচ্চোরদের জুয়া খেলার আড্ডা, স্যাঁতস্যাঁতে পতিতালয়, ডিম ডিম এক কোণে উপত্যকার নিচে টুকরো কাগজের মতন পড়ে আছে নীরব নদী প্রবাহ। আর প্রতারক প্রেমিকদের জন্য অস্পষ্ট রেখার মতন কয়েকটি পার্ক। সবটাই জুড়ে ডায়েরির ছেঁড়া পাতার মধ্যে একটি টাল খেয়ে যাওয়া ছবি, গভীর রঙের বিন্যাসে, খুব যত্ন করে আঁকা নয়, কোনো গোছানো রচনার মতন মোটেই নয়। ডায়েরির ছেঁড়া পাতাটি যদি বই, খাতা, ডায়েরির ভেতরেই ভাঁজ করে রাখা থাকে, তাহলে মনে হয় জীবন থেমে আছে, অথবা শরীর আছে অথচ অস্তিত্ব নেই। অবিনাশবাবু প্রতিবারের মতন এবারও আমাকে সন্দেহ করলেন। উনি দেখলেন অনেকটা না দেখার ভান করে, অথচ দেখলেন। ইচ্ছাকৃত তাড়াতাড়ি দেখেই ঘাড় ঘুরিয়ে নিলেন। তারপরে একটি ঝিমুনো লাইট পোস্টের দিকে তাকিয়ে বললেন, বুঝতে পারছি শীতকাল আসছে। আমি বললাম, আপনি প্রতিবারই আমাকে দেখলে সন্দেহ কেন করেন বলুন তো? কেন বলুন তো? না, তা কেন? কেন মানে, এই বিষয়টি আপনার এড়িয়ে যাওয়াই ভালো। পুনরায় বিষয়টি নিয়ে সন্দেহ করলে, যা বিষয়টি সম্পর্কে কিছু জানতে চাইলে খুনোখুনি হয়ে যেতে পারে। অবিনাশবাবু দাঁতে দাঁত চেপে বললেন, হোক, খুন মানে মৃত্যু, হোক না বিনাশ, বাহ তাই হোক।
আপনার সন্দেহজনক বস্তুটি আমার বাবার ব্যক্তিগত চিঠি। প্রায় আমি যখন শহরে আপনার সঙ্গে ভ্রমণে বের হই তখন জমার পকেটে নিয়ে নিই, থাকুক বাবা আমার সঙ্গে কিছুক্ষণ। কিন্তু চিঠিটি বাবাই আমাকে খুলতে নিষেধ করে গেছেন। তবে প্রতিদিনই নিই না, মাঝে মাঝে নিই, কারণ চিঠি সংক্রান্ত আপনার সঙ্গে এবং সন্দেহটি আমার কিন্তু মোটেই আর ভালো লাগছে না। ইচ্ছে করে আপনার তলপেটে ইচ্ছে করছে আপনার তলপেটে দুটো কার্তুজ উপহার দিই। বিশ্বাস করুন, বাবার ব্যক্তিগত চিঠি নিয়ে কেউ প্রশ্ন করুন, আমি তা চাই না। আমার মাথা গরম রক্ত, আমার মাথায় গরম রক্ত উঠে যায়। এটা একটা গল্পের শুরুটা আমি পড়লাম জাস্ট। একটা প্রশ্ন দর্শকদের তরফ থেকে আসছে আপনার কাছে শুভঙ্কর বাবু, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একজন সাংবাদিকও বটে, তো সেই জায়গা থেকে মিডিয়ার দৃষ্টিকোণ থেকে এখন ভাষা কি পরিস্থিতি, তার কি সেটা কি রকম আছে? না, আমি সাংবাদিকতা সেইভাবে করিনি। হ্যাঁ হ্যাঁ, একটু যদি বলো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেখুন, যদি ভাষাকে 3 স্তরে ভাগ করেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভাষাকে, হ্যাঁ হ্যাঁ আমরা যে কথা সাহিত্যে যে ভাষা নিয়ে কাজ করি, আমাদের কয়েকটি স্তরকে ভাগ করতে হবে। যেমন ধরে নিন, কলকাতা শহরের একটি নিজস্ব ভাষা আছে। আমি তো প্রচুর গ্রামে ঘুরি, লেখার উপাদান বিভিন্ন কাজে গ্রামে ঘুরি। গ্রামের একটা ভাষা আছে। কলকাতা সংলগ্ন যে শহরতলি, তারও একটা ভাষা আছে। আমি প্রায় এই ভাষা খোঁজার জন্য আমি বনগা লোকাল থেকে, এই শিয়ালদা থেকে লোকাল ধরে কখনো কখনো বনগা যাই, কখনো কখনো ব্যারাকপুরেও সন্ধ্যের দিকে আসি। এবং বিশেষত আমার প্রিয় যে কামরাটা হচ্ছে, সেটা হচ্ছে ভেন্ডারদের কামরা। এবং ভেন্ডারদের আপনি দেখবেন যে আপনি যখন এমনি জেনারেল কম্পার্টমেন্টে উঠছেন, অফিস ফেরত যে বাবুরা, তারা আমাদের মধ্যবিত্ত ভাষার কথা বলছেন। কিন্তু ভেন্ডারে ওখানে এত প্রান্তিক মানুষজন থাকে, তাদের অদ্ভুত একটা ভাষার একটা শ্রেণী বিন্যাস থাকে। তো আমার মনে হয় যেটা, যে আমাদের এই এখনকার সাম্প্রতিক ছোট গল্পে বিভিন্নভাবে এই আমাদের শহরতলি, কলকাতা এবং বিভিন্ন গ্রামের যে ভাষা, এগুলোকে প্রয়োগ করার মারাত্মক সুন্দর চেষ্টা হচ্ছে। এবং তা থেকে এমন গল্প উঠে আসছে যেন আঁচড় দিলে সেই গল্প থেকে ভাগ বেরিয়ে আসবে, এতটাই জীবন্ত লেখা হচ্ছে। এবং বাংলা গল্প, সাম্প্রতিক বাংলা গল্প বাংলাদেশেও এবং আমাদের এখানেও তার গতিপথ এতটাই দ্রুত এবং এতটাই সুন্দর নির্মাণ করেছে, যেটা আমাদের কাছে একটা সত্যি, এটা আমাদের কাছে একটা বিস্ময়কর যে এত ভালো ভালো বাংলা ছোট গল্পে কাজ হচ্ছে। ধন্যবাদ। আমি একটু এবার নাসরিন আপার কাছেই যাই। এটাও একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের ছোট গল্পের সমস্যা বা কোনো সংকট বা সম্ভাবনা, এটা নিয়ে যদি নাসরিন আপা কিছু বলে। আপনি প্রশ্নটার উত্তরটা দিয়ে তারপরে আমরা আপনার লেখা শুনতে চাই। এখন এই যে এই ধরা যাক, আমি দশক বিভাজনে বিশ্বাস করি না, কিন্তু কথা বলতে গেলে দশকের সাহায্য নিলে একটু সুবিধা হয়। এই বিশ্লেষণ করতে সুবিধা হয়। এই দশকটার আগে বেশ কয়েক বছর আমি, আমার মনে হচ্ছিল যে কোথায় গিয়ে যেন থেমে গেছে বাংলাদেশের মানে গল্পের প্রতি, মানে লেখকরা আগ্রহ হারিয়ে ফেলছে, তরুণ লেখকরা সেভাবে উঠে আসছে না। আমি একটু একটু হতাশ বোধ করতাম। কিন্তু ধীরে ধীরে হঠাৎ করে আস্তে আস্তে একটা 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 ব্যাপার খুবই দুঃখজনকও এবং এটা সুখকরও বটে। সেটা হলো যে আমাদের এখন এই যারা ভালো লিখছেন, তাদের অনেকের লেখা পরবর্তীকালে
ভালো লেখা, সমৃদ্ধ লেখা বড় কাগজ ছাপতে যায় না, তারা তখন লিটল ম্যাগের আশ্রয় নেয়। কিন্তু এখন আবার লিটল ম্যাগ আমাদের দেশে বাস্তবতা পাল্টে গেছে, আমাদের দেশে সিরিয়াস ফর্মে নিরীক্ষাধর্মী লেখাও বড় কাগজে ছাপা হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে সেটা ঠিক পাঠকদের কাছে সেইভাবে সব অনেক পাঠকের কাছে চোখে পড়ছে না বা আলোতে আসতে পারছে না। তো ওই কারণে হয়তো আমরা অনেকেই মনে করি যে বোধহয় থেমে গেল, গল্পটা বোধহয় আর হচ্ছে না। কিন্তু আমাদের এখন বিভিন্ন পত্রিকা থেকে, বিভিন্ন সংস্থা থেকে তরুণ পুরস্কার প্রচলিত হয়েছে, তরুণ সাহিত্য পুরস্কার। এটা বেশ প্রায় এই দশকে এটার বিস্তার। এর মধ্য দিয়ে আমরা পুরস্কার প্রাপ্ত লেখকরা জুরি বোর্ডরা এত মানে সমৃদ্ধ, এটা আমি খুব খুশি, আশাবাদী, খুশি, সমৃদ্ধ যে তার সত্যি সত্যি পরে যখন বইটা পড়ি, ওই ইহা পুরস্কৃত বইটা আমি অন্যান্য অনেক অনেক সাধারণ মানুষও পুরস্কার প্রাপ্তির জন্য পড়ে যে কি লিখলো, আচ্ছা এটা পুরস্কার কেন পেল। আমার যখন পড়ি, যে কয়টা বই পড়েছি পুরস্কার প্রাপ্ত বই, সে কয়টার মধ্যে আমি আস্তে আস্তে দেখেছি যে প্রচুর সমৃদ্ধ বই পুরস্কার পাচ্ছে এবং তারা প্রচুর দ্রুত মানে পাঠকদের মধ্যে চলে আসতে পারছে। তো আমি ওইভাবে না, আমি এমনি এমনি আমি লক্ষ্য করতাম যে এক সময় একজনে একটা গল্প পড়ে ভালো লাগতো। আমার একটা অভ্যাস আছে, সেটা হলো গল্প কোন আমি একটা শুক্রবারে আমি আমাদের বন্ধের দিন সবগুলা সাময়িক আমি রাখি। তো ওই পাতায় একটা গল্প ভালো লাগলো, আমি সম্পাদকের ফোন নাম্বার নিয়ে গল্পকারকে ফোন দিই, তাকে আমার অভিভূত বোধের কথা জানাই। তো এরকম হয়েছে যে আমি এরকম জানিয়েছি, তারপর দীর্ঘকাল দেখা গেল তার এরকম খোঁজ পাওয়া গেল না। তখন আবার আমি হতাশ হয়ে পড়ি যে আমি কি, যদি বলে যে কারণ নাম, একটা গল্প করে তো তার নাম নেওয়া যায় না। এরকম করে এখন দেখা যাচ্ছে এখন একটা আমাদের পূর্বের এক ঝাঁক তরুণ আসছে যারা পুরস্কার পেয়েছেন, তারাও যারা না পেয়েছেন তাদের মধ্যেও অনেক, মানে এরা কোনো, আমি একজনকেও এই মানে একটা বিশাল সার্কেল এখন আছে যেটা আমরা 60-এর দশকে আমাদের দেশে ছিলেন, যে সমৃদ্ধ সব গল্পকার, জনপ্রিয় তথাকথিত জনপ্রিয়তা ধারায় কেউ গা ভাসাননি। মানে এখন সেই ওই তরুণ লেখিয়ারা সেই জনপ্রিয়তার দিকে একটু যথেষ্ট বিমুখ। তারা অনেক সমৃদ্ধ সাহিত্য করছে, আমি খুবই আশাবাদী, আমার খুবই ভালো লাগে আমার ভাবতে যে এরা এত ভালো ভালো লিখছে, ওদের কলম এত সমৃদ্ধ, সুন্দর সুন্দর লেখা পাচ্ছি, আমি নিজেও কিছু নতুন কিছু পাচ্ছি ওদের, নিজেও ওদের কাছ থেকে কিছু রিসিভ করতে পারছি। এটা আমি খুবই পজিটিভ এবং খুবই আশাকর, এবং এটা আমাদের সুখের ব্যাপার আমার জন্য। দিদি, আমরা একটু লেখা শুনবো আপনার। আচ্ছা, আমি আসলে সারা জীবনই গল্প উপন্যাস লিখেছি, কিন্তু আমি প্রথম দিকে প্রচুর ছড়া লিখতাম, অন্ত মিলে প্রচুর নিরীক্ষা করেছি, ক্লাস 6-5 থেকেই ছন্দ টন্দ জানতাম। তখন সবাই বলতো ছোট বয়সে তোমার ছড়া কবিতা হয়ে যায়। যাই হোক, আমার কাব্যের মধ্যে আবার প্রচুর কবিতা ঢুকে যায় বলে আমার কবিতার লেখার তৃষ্ণাটাও ছিল না। কিন্তু আমরা দেখেছি যে আপনার আমি এই 2 বছর যাবত ব্যবহারটা তো প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। গল্পটা একটু ধরে বোঝা যায় না, কবিতাই হোক, একটু আগে গদ্য হলো, কবিতা আমি করোনা 1, করোনা 2, করোনা 3 নামে কবিতা লিখছি। এখানে সবচেয়ে ছোট যেটা সেটাই করছি। করোনা 2, আমরা সবাই মুখোশ পড়েছি, ভূতের রাজ্য পাহারা দিচ্ছে অশরীরী প্রেতাত্মা, তার একবার নিঃশ্বাসের বিন্দু কণা তৈরি করতে পারে গণকবর। ক্রমশ চারপাশে হাত ধরাধরি করে শকুন অন্ধকার নেমে, ক্রমশ চারপাশে হাত ধরাধরি করে শকুন অন্ধকার নেমে আসছে। এক অন্ধকার আরেক অন্ধকারের, এক প্রেতাত্মা আরেক প্রেতাত্মার গলা জড়াজড়ি বন্ধু। ওদের কোল থেকে মরিয়া হয়ে বেরোনো একজন ছুটে এসে পাগলের মতো দরজা নক করে। আমরা শব্দহীন থাকি। এই পৃথিবী কোরাস কণ্ঠে বলছে, বিপদ এক হওয়ার রূপকথা ভুলে যাও, শতদূর অনন্তে যাও, কে আমরা চিনতে দিও না। কে একজন দরজা খুলে দিল, পলাতক জ্বরে কাঁপছে, তার উদ্ভট কণ্ঠস্বরে খসখসে ধ্বনি,
বাঁচাও, আকুল কণ্ঠে বলে সে। ভেতর এই যে আমার সন্তান, ভেতর থেকে কান্না ঠেকিয়ে কান্না ঠেকিয়ে আর্তনাদ বেরিয়ে আসতেই ওর মুখের উপর সপ্ত দরজা বন্ধ হয়ে যায়। আমরা সত্যি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়টা যত দ্রুত কেটে যায়, এরকম ভাবে ঘরবন্দি হয়ে মানুষের রুটি রুজি সবকিছুই একেবারে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। আমরা চাইবো যে সবকিছু যেন আবার আগের মতো শুরু হয় এবং ভালো কিছু হোক। আমি একটু হোসেন ভাইয়ের কাছে যাই। হোসেন ভাইয়ের কাছে একটা প্রশ্ন যারা শুনছেন আজকের অনুষ্ঠানটি সেখান থেকে করা হয়েছে। আমি সেই প্রশ্নে যাওয়ার আগে আমি বলি যে এই যে মহামারীর কথা উঠলো, আমাদের পৃথিবীতে নানা সময় নানান রকম ঘটনা ঘটেছে, যদিও আমরা এইরকম ঘটনা খুব একটা দেখতে পাইনি আমাদের জীবদ্দশায়, এত বড় ভাবে আমরা দেখতে পাইনি। এভাবে আমি অন্তত ব্যক্তিগতভাবে কখনো ঘরবন্দি থাকিনি, গোটা পৃথিবী প্রায় ঘরের মধ্যে ঢুকে এসছে। তো এইরকম একটা সময় এটা নিশ্চয়ই প্রকাশ ঘটবে সিনেমায়, থিয়েটারে, যেরকম আমাদের দিদি কবিতা লিখতে শুরু করে দিয়েছেন এটা নিয়ে। এইটাও তো আমাদের সংস্কৃতিতে, আমাদের কালচারে কোথাও কি প্রভাব ফেলে? এমনও তো অনেক বড় বড় ঘটনা ঘটেছে, আমি শুধু মহামারী বলছি না, অনেক ঘটনা ঘটেছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, যে সেই ঘটনাগুলো তাদের সংস্কৃতিকে নানাভাবে প্রভাবিত করেছে এবং একটা অন্য রকমের সংস্কৃতি তৈরি হয়ে গেছে বিভিন্ন ঘটনার পর। আমি বলছি না সেটা খুব আধুনিক হবে কিনা বা কি হবে, আমি সেটা জানি না, কিন্তু যেহেতু সংস্কৃতি জীবন এবং তার মধ্যেই ভাষা, কি মনে হয় হোসেন ভাই যে আমাদের কি সাহিত্যের ভাষা এই পরিস্থিতি থেকে পাল্টাবে? সারা পৃথিবীর নিরিখেই যদি আমি দেখি, যদি কোনো বিশেষ কথা বলো, কোনো দেশের কোনো নির্দিষ্ট ভাষা, শুধু বাংলা ভাষাই বলতে হবে এরকম না, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যে তাদের সাহিত্যের অনেক পরিবর্তন ঘটেছে, সেটাও যদি আমাদের সামনে একটু বলো, ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। এইটা একটু লক্ষ্য করবেন যে এই ধরনের যে প্যান্ডেমিক আমরা যেটা দেখছি এখন, মহামারী, সেটা প্রায় 100 বছর অন্তর অন্তর দেখবেন যে একটা করে এসছে। হয়তো গ্লোবালি হয়তো এতটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি, কিন্তু কোনো জাতিগোষ্ঠী খুব ভীষণ ভাবে আক্রান্ত হয়েছে। সেটা সেই স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে পরবর্তীতে একদম যতগুলো প্লেগ মহামারী বারবার এসছে। তো এই ধরনের মহামারীতে আক্রান্ত যখন যে জনগোষ্ঠী হয়েছে, তারপরে মানে এটা এমন হতে পারে যে অনেকদিন পরে, যেমন প্লেগ যখন কামিল লেখেন, সেটা লেখেন উনি আরো 100 বছর প্রায় আগের ঘটনা, আগের একটি ডিজিজকে কেন্দ্র করে, মানে ফরাসি উপনিবেশিক একটি শহরে যে প্লেগ এসেছিল, সেই প্লেগকে কেন্দ্র করে উনি লিখছেন প্রায় মানে বলা যায় যে 20 শতকের মাঝামাঝি প্রায় পর্যায়ে এসে। তো আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সময়ে সেটা দেখা গেছে যে যে ধরনের মহামারী এসছে তাকে কেন্দ্র করে সাহিত্যে এসছে, এবং সাহিত্যের অবশ্যই সেই প্যাটার্নটা বদলে গেছে। আপনি লক্ষ্য করবেন যে একটা হলো সাহিত্য স্টাডি করে আসলে কি, সাহিত্য স্টাডি করে হিউম্যান ডিজিজ ওভারঅল। সাহিত্য সেই ডিজিজটা সাইকোলজিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, এগুলো আসলে ডিজিজই, মানে আপনার যে সমস্যাটা তো একটা রোগ, সাহিত্য সেটা স্টাডি করে, এবং সেই রোগটা কিন্তু সবসময় থাকে। আপনি মহামারীটা হয়তো এই একটা সময় ধরে আপনি টাইম ফ্রেমে বেঁধে দিলেন যে এখন করোনা এসছে, কিন্তু অন্য রোগগুলো দেখেন আপনি, ধর্ষণ কিন্তু কম হচ্ছে না। প্রতিদিন পৃথিবীতে কত ধর্ষণে কত মানুষ মারা যাচ্ছে, নানাভাবে আক্রান্ত হচ্ছেন নারী, শিশু। তো আমি বলতে চাচ্ছি যে এগুলো কিন্তু রোগের মধ্য দিয়ে আমরা সবসময় আছি, এবং সেই অর্থে ধরতে গেলে কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীন, যদি বলি প্রাচীন এবং এখন পর্যন্ত এক্সিস্টিং সবচেয়ে বড় মহামারী কিন্তু এই রেপ এবং এই যে কিলিং, মানুষের যে হত্যা এবং ধর্ষণ, এটা কিন্তু আপনি ইগনোর করতে পারেন না। তো আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা সময়ে একটা চলমান সংকট, যে সংকটগুলোকে আমরা সবসময় অ্যাড্রেস করি সাহিত্যে, তার মধ্যে এগুলো আছে। আরেকটি হলো এই যে বৈশ্বিক সংকট বা কখনো আঞ্চলিক সংকট, যেমন ইবোলা একসময় এসছে, বা এই ধরনের যে সার্স ভাইরাস এসেছিল আমরা জানি, একটা নির্দিষ্ট জায়গায় সার্স এসছে। তো এখন তো অত সময় নেই, এই বিষয়গুলো নিয়ে ভালো ভালো সাহিত্য হয়েছে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, আপনারা গুগল করলে দেখতে পাবেন। কিন্তু এখন আসছে করোনার প্রেক্ষাপট। দেখেন, করোনা কিন্তু পৃথিবীর একটা অন্য একটা চেহারা আমাদের সামনে উন্মোচন করলো, যেটা আগের প্রেক্ষাপটটা, 100 বছর আগে প্রেক্ষাপটটা এইভাবে ছিল না। সেটা কিরকম, এখন আপনি দেখবেন, আবারও পলিটিক্সে যাচ্ছি, যে এখন সরকার ব্যবসা চালায় না, ব্যবসায়ী মানে বিজনেসটা আসলে রাষ্ট্র চালায়। আপনি যদি দেখেন যে করোনার ক্ষেত্রে যত রকম গেম চলছে, এই গেমটা কিন্তু আপনার বলানো হচ্ছে পলিটিক্যাল হয়তো একটা স্টেটমেন্টের মধ্যে দিয়ে, একটা আমলাতান্ত্রিক একটা ফরমেশনের মধ্যে দিয়ে,
কিন্তু আপনি জানেন যে এই অল থিংস মানে আপনার টোটাল সিস্টেমটা চলছে একটা ব্যবসা কেন্দ্রিক, টাকা কেন্দ্রিক, অর্থ কেন্দ্রিক। মানুষের ভোগান্তি কিন্তু তাই। এখন এসে দেখতে পাচ্ছেন যে পৃথিবীর, এটা সবসময় ছিল, কিন্তু এখন দেখতেন যে পৃথিবীর হয়তো 5% মানুষ পৃথিবীর 90% সম্পদ কুক্ষিগত করে রেখেছে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে চেহারাটা উন্মোচন হওয়া, হ্যাঁ, এই চেহারাটা ভীষণভাবে করোনার মধ্য দিয়ে এটা আমাদেরকে আরো ভাবে ভাবনায় ফেলে দিল আমাদের লেখক শিল্পীদের। সেইটা এখনই, যেমন নাসরিন আপা হয়তো এই সময়ের মধ্যে কবিতা লিখছেন, এই সময়ের মধ্যেই তো একটা উপন্যাস, নাসরিন আপা আমরা জানি খুব খ্যাতিমান, আমার খুব প্রিয় উপন্যাসিক, কিন্তু উনি এই সময়ের মধ্যেই, এখনই তো লেখা সম্ভব না সবকিছু, হয়তো এই সময়ের মধ্যে দিয়ে আমরা একটা উপন্যাস লিখতে পারি আরো 20 বছর 30 বছর পরে, বা যেটা নাসরিন আপা অসমাপ্ত করে যাবেন সেটা হয়তো আরো কেউ ধরবে আরো 50 বছর পরে এসে, 100 বছর পরে এসে, আমরা জানি না। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে অবশ্যই এটা শিল্প সাহিত্যে, শুধুমাত্র সাহিত্যে না, চলচ্চিত্রে বলি, সাহিত্যের অন্যান্য, চলচ্চিত্র বরং এইসব জিনিসকে আরো বেশি প্রত্যক্ষভাবে অ্যাড্রেস করে। চলচ্চিত্র আছে, নাটক আছে, নাটক যদি এখনো প্রায় মঞ্চ নাটক সব ক্ষেত্রেই মিতের পর্যায়ে, মঞ্চ নাটকটা সবচেয়ে বেশি সমসাময়িক শিল্পের মধ্যে দেখবেন। তো এই ফর্মগুলো অবশ্যই পরবর্তীতে বিশ্ব সাহিত্যে যে যে ভাষায় যে যেভাবে ভোগান্তির শিকার হয়েছে, ইন্ডিয়ান, বাংলাদেশ, মানে আমি বলতে চাচ্ছি আমাদের এখানে ক্রাইসিসটা তো প্রায় এক। আমরা একই সঙ্গে দেখি রাষ্ট্রীয় কিছু ব্যাপার যেগুলো আমরা মানতে পারি না, একই সঙ্গে জনগণের বোকামি, একই সঙ্গে ব্যবসায়ীদের বোকামি, সবকিছু মিলে আমাদের এখানে কিন্তু অন্যভাবে করোনা আমাদেরকে দেখালো আমাদের চিত্রটা, যে আমরা উন্নয়নের কথা বলি, আমরা বলি যে আমরা একটা অ্যাডভান্স বিশ্বে বাস করছি, কিন্তু একটা পর্যায়ে আমরা উপলব্ধি করি আসলে যদি আমার পর্যাপ্ত মাস্কই না থাকে, আমার পর্যাপ্ত অক্সিজেনই না থাকে, তাহলে ডেভেলপমেন্টটা কোথায়? ডেভেলপমেন্ট অবশ্যই তখন আমরা দেখি যে উন্নয়নের ক্ষেত্রে আপনি দেখবেন বড় বড় বিল্ডিং, বড় বড় সেতু, বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি। তার মানে হিউম্যান ডেভেলপমেন্টের জায়গায় আপনি কি করছেন? তো ডেভেলপমেন্টকে আপনি এই একবিংশ শতকে এসে কোন জায়গায় অ্যাড্রেস করছেন? আমি বলতে চাই আমাদের ভারতীয় প্রেক্ষাপট থেকে সেই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবার সময় এসেছে। তো সব মিলিয়ে আমার মনে হয় শিল্প সাহিত্য কোনোদিনই ছেড়ে দেওয়ার পাত্র না। শিল্প সাহিত্যের কাজই হচ্ছে আপনার কাছে যেটা ভালো লাগবে না, পাওয়ার পলিটিক্সের কাছে যেটা ভালো লাগবে না, যেটা আপনার তথাকথিত সংকীর্ণ মনোদের কাছে ভালো লাগবে না, সেই সত্যটা আনবে। সুতরাং উই হ্যাভ টু ওয়েট। আমার মনে হয় তমালদা এসছেন, তমালদার উচিত ছিল আমাদেরকে ওয়েলকাম জানানো। আমরা তমালদাকে স্বাগত জানাই। প্লিজ প্লিজ আপা প্লিজ। আমি নমস্কার। আচ্ছা, নাসরিন আপা কিছু বলছিলেন, আমি এখন হোস্টের দায়িত্বে আছি। হ্যাঁ, আমি বলতে যে এই অবস্থা যখন চলে তখন কিছুতে আসলে সাহিত্য সম্ভব না। আমি পৃথিবীতে আমি কোনো বড় সাহিত্য, কোনো এরকম বিপর্যস্ত অবস্থার মধ্যে কাউকে রচিত রচনা হয়েছে তার উদাহরণ নেই। ওই পৃথিবীটা যখন শেষ হয়ে গেছে তার অনেক পরে মানুষ লিখেছে। এই জন্য আমি কিছুতেই কোনো গল্প লিখতে পারছি না, কিছুতেই কোনো উপন্যাস লেখার কথা ভাবতেই পারছি না। আমি এই জন্য ভাবলাম যে কিছু অনুভূতি ভেতর থেকে থাকে কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করি, যেটা মানে দমবন্ধ লাগছে, কিন্তু একটু একটু নিজেকে এনে খুলতে পারলে ভালো লাগতো। ওই জন্যই ভাবলাম যে কবিতাটা লিখি। আর এর বাইরে বড় কোনো কাজ, বড় কোনো অন্য মাধ্যমের কোনো কাজ করা অসম্ভব, ভাবা যায় না। যদি বেঁচে থাকি তো এই আবহ যদি কেটে যায় তখন এই প্রতি মুহূর্তে তো এইসব সব চারপাশে কি করতে, এখন তো বিশ্বের সব খবর আমরা জানি, কোথায় কেউ কজন মারা যাচ্ছে, কজন আক্রান্ত হচ্ছে, কজন বিক্ষেপ হচ্ছে, বাস্তবতার প্রেক্ষিত কিভাবে পাল্টে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপা, ব্যস্ততা কিভাবে আসছে, এই আর কি। এটা এখন ধন্যবাদ নাসরিন আপা। বলছি আমি রিজার্ভ বেঞ্চে অপেক্ষা করছিলাম এতক্ষণ, রিজার্ভ বেঞ্চে অপেক্ষা করছিলাম এতক্ষণ, মাঠে নেমে পড়ো, এখন ঢুকলাম মাঠে নামলাম আর কি। তো আমি একটুখানি সরোজের কাছে আসি, কারণ সরোজ অনেকক্ষণ চুপচাপ রয়েছে। প্রশ্নটা আসলে সরোজকে করেছিল, যিনি করেছিলেন আর কি, যে তারা আসলেই সাহিত্যিককে সেলেব বানানোর একটা প্রচেষ্টায় মগ্ন থাকে। তো এখন মিডিয়া সাহিত্যকে যেভাবে দেখে, তারা সাহিত্যকে সেভাবেই রচনা করে। এখন এটা ঠিক ভুল, এটার একটা দিক আলোচনায় থাকবে। দ্বিতীয় দিক হচ্ছে যে, এবং সেই অনুযায়ী যদি আলোচনা মানে সাহিত্য এগোয়, তাহলে কি মানে মহতী সাহিত্য রচনা হবে? এই দুটো প্রশ্ন। যেহেতু সরোজ নিজেও সাংবাদিকতা করেছে বেশ কিছুদিন, এখনো মাঝে মাঝেই সাংবাদিকতা করতে নেমে পড়ে আর কি, এখন ফ্রিল্যান্স করে। তো সরোজের কাছ থেকে শুনুন সাহিত্য এবং মিডিয়া। হ্যাঁ,
এই প্রশ্নটা তো নতুন নয়, বা এটা নিয়ে আলোচনা নতুন নয় যে মিডিয়া এবং সাহিত্যিকের সম্পর্ক কি হবে বা কি না হবে। হোসেন ভাই যেটা বলছিলেন যে রাষ্ট্র বলো, বাজার বলো, পুঁজি বলো, আমাদের যেভাবে নিয়ন্ত্রিত করছে, তো তার একটা টুল হচ্ছে মিডিয়া। তারই একটা হাতিয়ার, একটা সামনের একটা মানে পুঁজির পক্ষে একটা লড়াকু সৈনিক হচ্ছে মিডিয়া। তো সে তার মতো করে তার ধারণা ছড়ানোর জন্য, তার বাজারকে সম্প্রসারিত করার জন্য সে যা যা করার তাই করবে। এবং সাহিত্য বা শুধু সাহিত্য কেন, সংস্কৃতির কোনো অঙ্গই তার ব্যতি রেখে নয়। সে তার মতো করে সাহিত্যিক তৈরি করবে, তার মতো তৈরি করে গায়ক তৈরি করবে, তার মতো করে সবকিছুই তৈরি করবে। কিন্তু এতৎসত্ত্বেও আমরা সবাই জানি যে যতই বিজ্ঞাপন করা হোক বা যতই বলা হোক না কেন এইটা এই, ওইটা ওই, সেইটা সেই, তার বাইরেও একটা বিকল্প বাস্তবতা থেকে যায় এবং সেখান থেকে ঠিক মহতী সাহিত্য তৈরি হয়। অমিয় ভূষণকে মিডিয়াকে তৈরি, মানে মিডিয়া অমিয় ভূষণকে তৈরি করে না, কিন্তু অমিয় ভূষণকে বাংলা সাহিত্য ক্লেম করে। নবারুণ যেভাবে আলাদা একটা প্রতিষ্ঠান হয়ে আনন্দবাজারের ছোট্ট খবর বেরোয়, হ্যাঁ সেটাই। তাতে 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 অ্যাকচুয়ালি তো বাংলা সাহিত্যে কিছু যায় আসে না আর কি, তাতে বাংলা সাহিত্যে কিছুই যায় আসে না। না সাহিত্য ঠিকই। না, মুজাফফরের কাছে একটু প্রশ্ন করি। মুজাফফর, তুমি তো তোমার এই মুজাফফর নামটা কি এতক্ষণ বলছিল, আমার একটু খারাপ লাগছিল, এত সুন্দর একটা নাম। হোসেন হোসেন করলে তো মুশকিল। বলছি মুজাফফরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি তো বিশ্ব সাহিত্যের একজন অনুগামী, নিবিড় অনুগামী মানুষ, এখানে কি প্রশ্ন করেছে দেখলাম। তো বলছে যে বিশ্ব সাহিত্যের নিরিখে বাংলা সাহিত্যকে যদি তুমি একটুখানি পর্যালোচনা করো, এর শক্তিশালী দিক এবং একটু দুর্বল দিক একটু অল্প ছোট সময়ের মধ্যে বলো। আচ্ছা, এটা একটা প্রশ্ন প্রায় মানুষ করেন। আরো একটা সম্পূর্ণ, সেটা হলো যে আমাদের সাহিত্য কতটা আন্তর্জাতিক মানের। হ্যাঁ, তো আমি বলি এইগুলো আসলে ভেগ কথা। কারণ এই অর্থে বলি, আমেরিকা কি দুর্বল সাহিত্য হয় না, ইউরোপে কি দুর্বল সাহিত্য হয় না, যেটা বাংলাদেশের থেকে অনেক মানে স্ট্যান্ডার্ড। আপনি বলছেন বৈশ্বিক, বৈশ্বিক বলতে আপনার ধারণা কোনটা থাকে? ধারণা থাকে ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনুদিত, আমরা যেগুলো পড়ি ওইটা একটা স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ডটা ধরে আমি বলি আমার সাহিত্য কি আন্তর্জাতিক কিনা। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি যে দেখুন, আন্তর্জাতিক ব্যাপারটা কি তার আগে বলতে হবে যে কতটা লোকাল এবং কতটা নেটিভ। যদি খুব প্রলিফিক, খুব উচ্চমার্গীয় নেটিভ হয়, লোকাল হয়, তবে সেটাকে আপনি আন্তর্জাতিক বলতে পারবেন। আমি আমার কথা অন্য জায়গায়, মানে আপনি বলতে পারেন না যে আমেরিকায় বা ইউরোপে যত সাহিত্য হয় সেই সাহিত্যগুলো উৎকৃষ্ট এবং তাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে আন্তর্জাতিক বাজারে যেতে হলে। মানে ওখানে সব রকম সাহিত্যই তো আছে, বাজারি সাহিত্য, যে সাহিত্যের কথা যে মিডিয়া বলা হলো, খুব এত পপুলার সাহিত্য টাইপের আছে যেগুলো হয়তো আমরা শিল্পের জায়গায় টিকবে না। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের সাহিত্য যদি আমাকে মানটা বাছাই মানে ঠিক করতে হয় যে সাহিত্যটা কতটা কালোত্তীর্ণ, কতটা ভালো শিল্পের জায়গা থেকে, আমার মনে হয় না এটার জন্য আলাদা কোনো স্ট্যান্ডার্ড, বাইরের থেকে কোনো স্ট্যান্ডার্ড আমাদের এনে তার সঙ্গে তুলনা করার ব্যাপার আছে। মানে পরশ পাথর বাইরে থেকে দরকার নাই। আপনি এখানেই দেখেন, আমাদের সাহিত্যের পরম্পরা যদি দেখেন, রবীন্দ্রনাথ না আরো আগে মধ্যযুগ থেকে দেখেন, আপনি দেখবেন যে আমাদের সাহিত্যের একটা আলাদা প্যাটার্ন তৈরি হয়েছে। বরং আমরা অতিরিক্ত বাইরের সঙ্গে তুলনা করতে গিয়ে আধুনিকতার নামে আমাদের নিজস্ব যে শৈলী, যে প্রকরণ মধ্যযুগীয়, সেই প্রকরণ থেকে সরে এসেছি। ফলে কি হয়েছে, আমাদের সাহিত্যের সিগনেচারটা কিন্তু নাই। আমাদের সাহিত্য যদি ইংরেজিতে অনুবাদ করেন, চরিত্র চেঞ্জ করে দেন, যদি গল্পটা বৈশ্বিক হয়, আপনি ধরতে পারবেন না এটা ইন্ডিয়ান সাহিত্য। কারণ আছে, মানে সেটার কারণ আছে, সে তো তার ছাপ রাখবেই না। কিন্তু তোমার একটা জিনিস দেখেন, ল্যাতিন আমেরিকার সাহিত্য কিন্তু সেটা করেনি। ল্যাতিনকে কিন্তু পড়তে হলে আপনাকে ল্যাতিনে যেতে হবে, ল্যাতিন কিন্তু ইউরোপে যায়নি। আপনি আফ্রিকান সাহিত্য দেখেন, আসিফের বাইরে থেকে লিখছে, আসিফ ইংরেজিতে লিখছেন, কিন্তু আসিফের সাহিত্য দেখেন, আসিফের সাহিত্য কিন্তু আফ্রিকা থাকে। এবং আসিফে কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে না যে আসিফের সাহিত্য কতটা আন্তর্জাতিক। হ্যাঁ, ফকনারের কথা দেখেন, ফকনার কতটা নেটিভ, তার থেকে নেটিভ সাহিত্যিক তো হয় না। ফকনার কতটা আন্তর্জাতিক। আমি বলতে চাচ্ছি এই মাথা ব্যথা থেকে না আমাদের বের হওয়ার সময় এসেছে। এখন এই প্রশ্ন না, এখন প্রশ্ন করি আমি কতটা নেটিভ, আমি কতটা আমার মানুষের কথা বলছি। যে বাস্তবতা দেখানো হয়েছে সেটা আমার বাস্তবতা নয়, এটা আমরা জেনে নেওয়াটাই বরং কাজের কথা। তো এই জন্য বলি যে একটা পর্যায়ে এসে এখন বিশ্বে এক একজন এক একভাবে স্লট তৈরি করছে। কেউ কারোর মানে মধ্যে গিয়ে জায়গা তৈরি করতে হবে তা না, একটা গ্লোবাল প্লেস। বরং আমার সাহিত্য, আমার যে নেটিভ সাহিত্য, যেটা আমার পাওয়ারফুল সাহিত্য, যেমন হারবার্টের কথা বলতে পারি। আপনি দেখেন হারবার্টটা আপনি পড়াতে পারছেন কিনা ইন্টারন্যাশনাল রিডারকে, কিন্তু ওদের তো ঠিক তৃতীয় গ্রেডের সাহিত্য আপনাকে পড়িয়ে দিচ্ছে, আপনার বাজার তো কাঁপিয়ে দিচ্ছে। এই বিষয়ে তোমার একটা ভূমিকা আছে, আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি। যেহেতু তুমি অনুবাদ বিভাগেই কাজ করো বাংলা একাডেমিতে, তো তোমার কি মনে হয় যে বাংলা ভাষায় কি এটা একটা দুর্বলতার জায়গা, যে আমরা ভালো অনুবাদককে দিয়ে অনুবাদটা পৌঁছে দিতে পারছি না বিশ্ব সাহিত্যের দরবারে?
আচ্ছা, এইটা আবারও সেই পলিটিক্স শব্দের উচ্চারণ করবো, আমার মনে হয় খুব প্রিয় শব্দ হয়ে যাচ্ছে আজকে। দেখেন, একটা জিও পলিটিক্যাল ব্যাপার আছে, টেক্সচুয়াল পলিটিক্স এর ব্যাপার আছে। আপনি চাইলেই ইউরোপের মার্কেট কিন্তু আপনার জন্য বসে নেই। আপনাকে প্রথম কথা হচ্ছে এনশিওর করতে হবে আপনি একজন ভালো ট্রান্সলেটর। আপনি দেখেন রবীন্দ্রনাথকে কারা অনুবাদ করেছে, তার সময় আন্দেজিদের মতো তিনি পরে নোবেল পেলেন। তো আপনি ল্যাতিনের বিখ্যাত লেখকরা তাকে অনুবাদ করছে। আমি বলছি যে আপনাকে প্রথমে এনশিওর করতে হবে যে ওখানকার নেটিভ খুব ভালো একজন অনুবাদক অথবা রাইটার তাকে অনুবাদ করবে। আপনি মার্কেস রাবাসার মধ্য দিয়ে এসেছে, মার্কেস তো রাবাসার ল্যাতিন ঘরের কেউ অনুবাদ করেনি। তো আমি বলতে চাচ্ছি যে আপনার ভালো অনুবাদক বাইরে থেকে করতে হবে, সেটা পাবলিশ করবে ইন্ডিয়ার কোনো পাবলিশার না। আমি বলতে চাচ্ছি যে রূপা পাবলিশ করবে না, পাবলিশ করবে ওদের ওখানকার ধরেন অ্যাসাইন্ড যারা পাবলিশার। আপনার পেঙ্গুইন দিল্লি করবে না ঢাকার বই, ঢাকার বই পাবলিশ হবে পেঙ্গুইন আমেরিকা বা লন্ডন ওদের অন্য বা কানাডা ব্রাঞ্চ থেকে। তো এই সিস্টেম গুলো যদি করতে পারেন, এবার ওই বইটা পাবলিশিং হওয়ার পরে তখন ওটা মার্কেটিং এর ব্যাপার থাকে। এইগুলো যদি আপনি এই অনেকগুলো ইস্যু যদি মেলাতে পারেন, তখন দেখবেন যে আমাদের কন্টেম্পোরারি দেবেশ রায় থেকে শুরু করে আমাদের এখানে হাসান জুল হক থেকে শুরু করে আমাদের নাসরিন আপা থেকে শুরু করে সবাই ইন্টারন্যাশনালি ওই মর্যাদায় যাবেন। তখন আপনাকে ইন্টারন্যাশনাল মান নিয়ে এই প্রশ্ন করা লাগবে না যে বাংলা সাহিত্য কতটা কালো ওদের সঙ্গে যায় আন্তর্জাতিক মানের সঙ্গে। বাংলা সাহিত্য কোনো কোনো ক্ষেত্রে ওদেরকে এক্সিড করে, ওদের 3 নম্বর 2 নম্বর লেখকের থেকে আমাদের 1 নম্বর লেখকরা ভালো। সুতরাং এই ব্যাপারটা না। আরেকটা কথা বলি, অল্প সময় আসলে বেশি বলার সুযোগ নাই। ট্রান্সলেশনের যে পলিটিক্সটা চলছে দেখেন, এখানে ইন্ডিয়ান ব্যাপারটা বলি, কলকাতা না, আমি গ্রেটার ইন্ডিয়া ধরছি, যে ইন্ডিয়ার একটা সুবিধা আছে বাংলাদেশের সঙ্গে আমি যদি ডিফার করি। ইন্ডিয়ার ডায়াসপোরিক যারা রাইটার তারা গ্লোবালি একটা জায়গা তৈরি করেছে, ফলে ইন্ডিয়ার লিটারেচারের যদি আপনি আলাদা একটা মানচিত্র তৈরি করেন, সেই মানচিত্রে ইন্ডিয়ার একটা বড় এক্সিস্টেন্স আছে, লাইক আফ্রিকা, লাতিন আমেরিকা, ইন্ডিয়া। কিন্তু এখানে বাংলাদেশের কিন্তু আলাদা করে কোনো পয়েন্ট নাই ইন্টারন্যাশনাল সাহিত্যে যে এই জায়গাটা বাংলাদেশের সাহিত্য মানে মানচিত্রে। ফলে বাংলাদেশের নাই, কারণ কি বাংলাদেশের ডায়াসপোরিক কনটেক্সটের রাইটার পাওয়ারফুল না, মানে ঝুম্পা লাহিড়ির মতো বা ওদের প্রচুর তো ইন্ডিয়ার ডায়াসপোরিক রাইটার, তারা কিন্তু ইন্ডিয়ান নেসটাকে মানে একদম লিটারারি ইন্ডিয়ান নেস, হোয়াট ইজ ইন্ডিয়ান নেস, এটা কিন্তু তাদেরকে বোঝাচ্ছে এবং তারা বুঝছে যে না, আমি ইন্টারেস্টেড আরো পড়ার ব্যাপার ইন্ডিয়ান নেসকে জানার জন্য। সেখানে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আলাদা এক্সিস্টেন্স নেই। বাংলাদেশে 2-1 রাইটার জনপ্রিয় হলে তাদের প্রোফাইলে লেখা থাকে ইন্ডিয়ান রাইটার, এভাবেই তাদের তৈরি হয়। বাংলাদেশি রাইটার থাকেও না অনেকের ক্ষেত্রে, কারণ মার্জ হয়ে যায়। তো আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটা আমাদের কলকাতা বাংলাদেশ মানে বাংলা ভাষার যে আলাদা একটা জিওগ্রাফি আছে, আপনি আপনি এই পার্টিশন বর্ডার ভুলে যায়। বাংলাদেশ বাংলা ভাষার সাহিত্য যে একটা আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা অন্য সাহিত্য, সেইটাকে প্রমাণ করতে হলে আপনি রবীন্দ্রনাথের পরে বড় একটা গ্যাপ। রবীন্দ্রনাথ এখন ওদের ওখানে অনেক ক্ষেত্রে ডেড রাইটার। রবীন্দ্রনাথ কিন্তু খুব পপুলার, যে মার্কেটে রবীন্দ্রনাথ সেল হচ্ছে ইয়াং জেনারেশন। না সে রবীন্দ্রনাথ কতদিন ধরে হবেই একাডেমিক রাইটার। তো আমি বলছি যে আমাদের আপনাকে যদি মার্কেট কনকোয়ার করতে হয়, আপনাকে কন্টেম্পোরারি সাহিত্য দিয়ে করতে হবে। আপনাকে নাসরিন আপার মতো একজন যিনি বৈশ্বিক প্রেক্ষাপটে যেতে পারেন, তার যে সাইকোলজিক্যাল যে ফিকশন, আপনাকে সেইগুলো নিয়ে ডিল করতে হবে। তো সেই জায়গাগুলো এসে আমার মনে হয় এগুলো আমার না, আরো বড় পলিটিক্স, ওই যে বললাম বড় গেমের ব্যাপার, সেই গেমগুলোকে আমাদের এখন অ্যাড্রেস করে সেখানে আমাদের বল ফেলতে হবে। এই আর কি। ধন্যবাদ। আমি শুভঙ্করদার কাছে একটু আসছি। শুভঙ্করদা, বলছি যে এই ডায়াসপোরিক সাহিত্য নিয়ে কথা ছিল। আচ্ছা, ধরে নেওয়া যাক অমিতাভ ঘোষ একটা উপন্যাস রচনা করার জন্য দীর্ঘ সময় নেন, দীর্ঘ ভ্রমণ করেন। আমি তোমার উপন্যাসের কথা যেটা জানি, বিয়োর উপন্যাসটা তুমি দীর্ঘ সময় নিয়ে রচনা করেছো। তো তোমার ওই মানে সাপ নিয়ে যারা কাজকর্ম করেন আর কি, সাপুরে, তাদেরকে নিয়ে এই বিষয়ে তোমার থেকে সামান্য কিছু কথা শুনবো। আর তোমার কি মনে হয় যে এইভাবে যে সাহিত্য চর্চা, মানে দীর্ঘ অধ্যাবসায় দিয়ে অনুশীলন দিয়ে একটা যে সাহিত্যের গড়ে ওঠা আর কি, এই সাহিত্য কি একটু কম হচ্ছে? তোমার কি মনে হয়? আমি একটু জানতে চাইছি। শোনা যায় শুভঙ্করদা? মিউট করা আছে বোধহয়, তুমি একটু খেয়াল করো, তোমার সাউন্ডটা মিউট করা আছে। হ্যাঁ বলো শুভঙ্কর, শুনতে পাচ্ছি। হ্যাঁ অনিন্দ, একটু শুভঙ্করদার মাইকটা মিউট হয়ে আছে, মাইকটাকে প্রেস করতে হবে। শুভঙ্করদা মাইকটাকে প্রেস করতে হবে, ওখানে প্রেস করলে ওটা অন হয়ে যাবে।
শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমরা তোমার কাছে আসছি, নাসিম আপার কাছে যাই। নাসিম আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুভঙ্কর আসছি। এই নাসিম আপা বলুন একটু শুনি, যে আপনি যে রূপক এবং মনস্তত্ত্ব নিয়ে যে কাজ করলেন, মানে আপনার প্রথম বই উরুক্কু, মানে উরুক্কু দারুণ হিট, তারপরে আপনি রূপক নিয়ে কাজ করতে গেলেন, সেটা পাঠক তেমন ভাবে নিল না, আপনি হতাশ হলেন। এই যে পাঠকের নিরিখে সাহিত্য হবে, না সাহিত্য তার নিজের মতো করেই চলবে, সে নিজে পাঠক তৈরি করবে? আমি মোটেই হতাশ হইনি, এটা ভুল তথ্য। আমি যখন দেখলাম যে প্রথম বছর উরুক্কু বেরোলো, তখন সেই সময় 1992 সালে আমার লেখা, 91 লিখেছিলাম, 92 বইমেলায় যখন সেটা গেল, সেই ক্ষেত্রে সেই সময় সেটা একটা মোটা উপন্যাস, 100 টাকা দাম, অনেক বেশি। আমি তখন লিটল ম্যাগ এবং একটা সিরিয়াস সাহিত্যের ধারার মধ্যে একটা সীমাবদ্ধ পরিসরে পরিচিত ছিলাম। তো উরুক্কু এত মোটা উপন্যাস, ওটা প্রকাশক ঝুঁকি নিয়ে বের করলেন, করে তারপর যে দেখা গেল, আমি বইমেলায় গিয়ে শুনি যে ওটার কোনো খবর নেই, কেউ নাড়াচাড়া করছে না। যাই হোক, একবার গিয়ে শুনলাম যে 1 কপি 2 কপি এরকম গেছে। এরপর আমার না মানে একটু আমার মনে হতো যে প্রকাশকের মুখটা আমার বইয়ের ব্যাপারে একটু ছায়াচ্ছন্ন হয়ে গেছে। তো এরপরে আমি খুব মানে তখন আমার বুক হু হু করে ফিরছিলাম যে আমি আর কোনো উপন্যাস বা দীর্ঘ উপন্যাস হলে আমি কোনো প্রকাশককে দেব না। আমার যখন কোনো প্রকাশকের মনে হবে কোনোদিন আমার মৃত্যুর পর, তখন বের করবো, পাণ্ডুলিপি রেখে দেবো। আমি এই প্রকাশকের ছায়া মুখ দেখে আর মানে পাঠকের দিকে তাকিয়ে না, যেহেতু প্রকাশক বইটা করবেন, তার মুখে ছায়া থাকলে তোমার বইটাই হবে না। তো এই ব্যাপার আমি পাণ্ডুলিপি চাই। এরপরে যখন এটাই আমার এটাও আমার দুরকম উপলব্ধি দিয়েছে, যে ভালো লাগা, ভালো লাগা হলো যে এই উরুক্কুই পরের বছর ফিলিপস পুরস্কার পাওয়ার পরে মানে মানুষ হুমড়ি খেয়ে পড়লো, মানে একটা ছোট স্টলও বলছে আপা আমার 100 কপি বিক্রি হয়েছে। তো এখন যখন দেখলাম আমি এত পাঠক আমার লেখা হচ্ছে, অভিভূত হচ্ছে, আর আমি আমার উরুক্কু উপন্যাসের আগে 5টি গল্পের বই আছে। এটা আমার জানা মতে আমাদের বাংলাদেশের সাহিত্যে বা পশ্চিমবঙ্গের সাহিত্যের কথা বলুন না, যে উপন্যাসের আগে 5টি গল্প, ব্রাউজারে বলছে, 5টি গল্পের বইয়ের পরে বলছে উরুক্কু। তখন আমার শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে না? তখন হ্যাঁ যাচ্ছে। আমার মনে হলো কি, আমার হঠাৎ করে মনে হলো আমি আমার আত্মায়, বোধে, মনস্তত্ত্বে আমি একজন মানে তথা মানে মোটা দাগে বললে সিরিয়াস রাইটার। আমার মনে হয় আমি মানিক পড়ে আর মানিকের জীবনী পড়ে আমার মনে হতো যে মানিক তার সময় গৃহীত হননি। তো আমার মনে হয় আমি মানিকের জীবনটাই চাইতাম, যে আমার সাহিত্য গৃহীত না হোক, তাইলে বোঝা যাবে আমার সাহিত্য সিরিয়াস সাহিত্য হচ্ছে। এটা যখন মাস পিপল নিতে শুরু করেছিল, আমি আতঙ্কে পড়ে গেলাম। তখন আমি ঠিক করলাম যে এদেরকে, এই মাস পিপলকে ধাক্কা দিয়ে সরাতে হবে। আমার হাজবেন্ড আশরাফ আহমদ কবি, সে যথেষ্ট, আমি তার বোধের ইয়েকে সম্মান করি, তার পরামর্শকে শ্রদ্ধা করি, তার সাথে আমি অনেক শেয়ার করি। তো তখন আমি ঠিক করলাম যে আমি উরুক্কু টাইপের আর কোন না, দ্বিতীয় উপন্যাসটা অবশ্যই উরুক্কু পুরো ফর্মের বাইরে গিয়ে লিখবো, একদম অন্যরকম। একদম আমি গল্পে যেসব নিরীক্ষা করেছি, গল্পে যেসব সুরিয়ালিজম, মেজিক্যালিজমের কারুকাজ দেখেছে, সেরকম একটা কিছু করবো যাতে মাস পিপুল এটা গ্রহণ না করুক, 5জন 6জন গ্রহণ করলে ভালো। উরুক্কুর পাঠকেরা যদি হতাশ হয়, আমার কোনো সমস্যা। আমি উরুক্কুর পাঠকদেরকে চাইনি যে তারা পরে আবার ঠিক তারাই এখন প্রায়ই বলে আপা আর একটা উরুক্কুর মতো, তারা পরবর্তীতে আবার ফিরে এলো। আমি যদি উরুক্কু টাইপেরই আর একটা উপন্যাস লিখতাম, তখন তারাই আবার বলতেন যে নাসরিন জাহান উরুক্কুর মতো লেখা, তারা আর লেখা পারে না। তো যাই হোক, আমি ওইটা ভাবিনি। দ্বিতীয় উপন্যাস চন্দ্রের প্রথম কলা পুরা পৌরাণিক কাহিনী নিয়ে, একদম তৎসম ভাষা, একদম স্বতঃস্ফূর্ত ব্যবহার। এটা আমার মিথের প্রতি প্রচুর আগ্রহের কারণে এটা আমার একদম কবজাগত, আত্মার কবজাগত। একদম ওই বিষয় নিয়ে একদম উপন্যাস করলাম। একদম আমার সেলিনা পর্যন্ত ওনাকে উৎসর্গ করেছিলাম। উনি বললেন, তুমি কি পড়লে, তুমি এই লিটিল ম্যাগাজিনের ছেলেদের দ্বারা প্রভাবিত হয়ে গেলে,
মৃত্যুর পরে এরকম একটা উপন্যাস কেন লিখতে গেলে? আমাকে খুব স্নেহ করেছেন, ওনার প্রভাব আমার জীবনে অনেক বেশি, উনি অনেক, ওনার কাছে আমি অনেক ঋণী। উনি পর্যন্ত এই কথা যে তুমি এরকম উপন্যাস সেখানে। আচ্ছা আপা, বুঝতে পেরেছি। সেলুট জানাই যে তুমি যে এই লোভটা, এই মোহটা ত্যাগ করতে পেরেছো দ্বিতীয় উপন্যাসে গিয়ে, এই জনপ্রিয়তার আনন্দটা উপভোগ করে সেটা থেকে ছুটকে নিজেকে বের করতে পেরেছো, এটা তোমাকে সেলুট জানাই। ঠিকই। আমি খুশি। আচ্ছা আমরা একটু আপা বলছি, আমরা একটু সরোজের একটু লেখা শুনি। সরোজ, একটু তোর লেখা শুনি। আচ্ছা, আমি কোথায় চলে গেল বুঝতে পারলাম না। দুটো গল্পের গল্প করব, মানে আমার লেখা না করে দুটো গল্পের গল্প করব। আমি দুটো গল্প মানে এই আধুনিকতার সূত্রে বলবো বলে ঠিক করে এসেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, গল্প দুটো কেন বলতে চাইছি আমি তোমায় বলি। একটা গল্প, এই যে মুজাফফর যে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন আর কি, যে আমাদের রাজনীতিটাকে ছড়িয়ে দেখতে হবে। এখন আর ওই একটা কেন্দ্রীয় রাজনীতি, একটা দলীয় রাজনীতি এরকম ভাবে ভাবলে হবে না, বা শুধু রাষ্ট্রের রাজনীতি তো বটেই, সেই তার পরিসরটা যে কত বৃহৎ হতে পারে এবং সেটা আমাদের আধুনিক মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে বা সংকটে ফেলতে পারে। একটা গল্পের নাম হচ্ছে প্রীতি জিন্টার টপ। ছোট্ট গল্প, 2-3 পাতার গল্প। একটা ছেলে আর মেয়েকে দেখা যাচ্ছে, তারা বন্ধু। তো মানে অল্প বয়সী, কোচিং সেন্টারে পড়তে যায় এরকম আর কি, কলেজেও হয়তো যায়নি এরকম, এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো এই ছেলেটি আর মেয়েটি একদিন, তখন নতুন নতুন শপিং মল আসছে, তাদের আরো অনেক বন্ধু বান্ধবরা গেছে, তো তারা অনেকদিন অনেক সাহস সঞ্চয় করে একটা ওই শপিং মলে গেছে আর কি বেড়াতে। তো গিয়ে মেয়েটি দেখছে যে অনেকগুলো টপ বিক্রি হচ্ছে, সেই টপগুলো হচ্ছে ওই কাল হো না হো সিনেমায় প্রীতি জিন্টা যেরকম টপ পরেছিলেন ওরকম একটা টপ। তো মেয়েটি খুব খুশি হয়। ছেলেটি দেখে বলে যে না, কিছু যেন একটা নেই, কমতি কমতি মনে হচ্ছে। তো মেয়েটা শোনা 7-8টা টপ নিয়ে ট্রায়াল রুমে যায়। তো যাই হোক, কেনার কোনো ক্ষমতা নেই তাদের। একটা সময় তারা এ থেকে বেরিয়ে যায়, আর তখন শপিং মল থেকে যেই বেরিয়েছে তারা সিকিউরিটিরা চেঁচামেচি আরম্ভ করেছে। তারপর সিকিউরিটিরা যায়, একটা ঘটনা ঘটিয়েছে মেয়েটি, তার জন্য একটু চড়থাপ্পড় করে, গালাগাল করে, হয়তো বাবা মা তুলেও গালাগাল করে, কিন্তু পুলিশে দেয় না, ছেড়ে দেয়। এবার তারপরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর যখন ছেলেটি আর মেয়েটি হাঁটছে, তখন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করছে যে তুই কেন করলি এরকম। মেয়েটা কি করেছিল না, ওই যে 7-8টা টপ নিয়ে ট্রায়াল রুমে গিয়েছিল, প্রত্যেকটার বুকের কাছটা ছিঁড়ে দিয়েছে খানিকটা করে। তো ছেলেটি জিজ্ঞেস করছে যে তুই এটা কেন করলি। মেয়েটি বলছে যে না, তুই ঠিকই বলেছিলি, কিছু একটা কমতি আছে। কারণ কাল হো না হতে প্রীতি জিন্টার যে টপটা ছিল তার ওখানটা অনেকটা জায়গা ফাঁকা ছিল, এখানে সেটা হচ্ছে না। আমি যতবার করছি আমাকে ভালো লাগছে না, বিচ্ছিরি দেখাচ্ছে, ওই জন্য আমি সবগুলো ছিঁড়ে দিয়েছি। এই লেখকের নাম হচ্ছে বোধিসত্ত্ব ভট্টাচার্য। এই আমার সময়ের লেখা গল্প, 2017 বেরিয়েছে গল্পটি। এইবার তুমি বলো, এই যদি রাজনীতির গল্প না হয়, এর মধ্যে যদি আধুনিকতা না থাকে, তাহলে কোথায় আছে? এই তো এই বিশ্বায়নোত্তর পৃথিবী, এই নয়া নিউ লিবারালিজম আমাদের যেভাবে ব্যক্তিকে লোপ করেছে, আমাদের যৌনতা পর্যন্ত, আমাদের কামনা বাসনাকে পর্যন্ত যেভাবে প্রভাবিত করেছে, তার একটা মানে চমৎকার একটা গল্প। এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ওই চৌকিদার বলছি, ওই সিকিউরিটির ভূমিকাটা। ও কিন্তু ওদের ধরে একটু মারধর করেছে, গালাগালি দিয়েছে, কিন্তু পুলিশে দেয়নি। অর্থাৎ এই তুমুল রাষ্ট্রীয় এর মধ্যেও ও কিন্তু কোথাও একটা রাষ্ট্রকে সরিয়ে রাখলো। এই যে প্রশ্নাতীত আনুগত্যকে সরিয়ে রাখারও একটা ইঙ্গিত থাকে বোধিসত্ত্বের গল্পের মধ্যে, এটাও কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল গল্পটা, ছোট্ট গল্প। আবার দেখো, এই যে আমরা বলি আধুনিক মানুষের অনেক সংকট, অনেক ইত্যাদি। মার্টিন বুবার বলে একজন দার্শনিক আধুনিক মানুষের সংকটের নানা রকম ব্যাখ্যা খুঁজছিলেন আর কি, যে একজন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এক ধরনের উদ্বাস্তু প্রক্রিয়া তার মধ্যে চলছে, তার পাড়া নেই, আত্মীয় নেই, পরিবার বলতে এখন যেটা সেটাও ঠিক তথাকথিত পরিবার নয়, ফলত তার মূল্যবোধের জায়গাগুলো থেকে সে আস্তে আস্তে সরে গেছে। একটা আধুনিক মানুষ ক্রমশ সংকটের দিকে এগোচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা খুঁজছিলাম যে আমাদের এখানে, তুমি তমালদা জানো, ওই বাজি পোড়ানো ইত্যাদি যখন হলো, তো তখন আমি এটা ভাবছিলাম যে একটা মানুষ কি করে এত মৃত্যু, এত কিছু মহামারীর মাঝখানেও বাজি পোড়াতে পারে আর কি। সেই খুঁজতে খুঁজতেই আধুনিক মানুষের সংকটে যাচ্ছিলাম, যে সে ক্রমাগত বিচ্ছিন্ন। এমন একটা অর্থনীতি তৈরি করেছে যে তাকে গ্রাস করেছে, এমন একটা প্রযুক্তি তৈরি করেছে যে তাকে আগ্রাসী করেছে। দেখা যাচ্ছে মার্টিন বুবার একসময় বলছেন যে মানুষ, সে তার এমন একটা সিস্টেম তৈরি করে ফেলেছে, এমন একটা ডেমন তৈরি করে ফেলেছে, সেই তার পিতা, কিন্তু সে তার কিছুতেই প্রভু হতে পারছে না। ঠিক। তো এর কিছুদিন আগে একটা গল্প পড়েছিলাম, অনির্বাণ বসুর লেখা গল্প। তো সেখানে গল্পের যে মূল চরিত্র, সে একটা অজগর সাপ পুষেছে। মানে এমনি পোষা না, বেশ সখ্য আছে, মানে একদম মানে প্রেমাস্পদের মতো করে একটা অজগর সাপ পুষেছে। এবার কিছুদিন পর দেখা গেল সেই অজগর সাপটা কিছু খাচ্ছেন, তার
ক্ষুধামান্দ দেখা দিয়েছে, এবং ফলত তাকে যে পুষেছে সে সেই নিয়ে চঞ্চল। তো সে জানতে চাইছে বিভিন্ন লোকের কাছে যে কেন বলতো অজগর সাপটা খাচ্ছে না, কোনো কিছু খাবার দিলে খাচ্ছে না ইত্যাদি। এরকম করে গল্প এগোতে থাকে, একাধিক লোকের সঙ্গে কথোপকথন হয়, হতে হতে গল্প এগোতে থাকে। এগোতে এগোতে গিয়ে একটা সময় একটা চরিত্রের কাছে গিয়েই আমাদের মূল চরিত্র পৌঁছায়, যে তাকে বলে যে অ্যাকচুয়ালি অজগরটা কেন খাচ্ছে না জানো তো, অজগরটা তোমাকে খাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছে। এইটা হচ্ছে গল্পের ক্লাইম্যাক্সে গিয়ে আমরা পাই আর কি। এবং যখন পাই তখন কিন্তু লোকটি মানে মূল চরিত্রটি আর অজগরের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে একটা তালা, অর্থাৎ সে যদি নিজের ঘরে ঢুকতে যায় তাকে তালাটা খুলতে হবে, যদি তালাটা খুলতে যায় তাহলে এই 3 দিন বা 4 দিনের অভুক্ত অজগর যে এতদিন ধরে খাবার প্রস্তুতিটাকে নিয়েছে সেটাকে খেয়ে ফেলবে। আমার মনে হলো এই হচ্ছে সেই ডেমন, যার পিতা আমি, যাকে আমি পুষেছি, কিন্তু তার প্রভু আমি এখন আর হতে পারছি না, কারণ সে আমার প্রভু হয়ে গেছে। যেভাবে আমাদের মানে নির্বাচিত মেরি সেলি ফ্র্যাঙ্কেনস্টাইন, হ্যাঁ, যেভাবে নির্বাচিত সরকার আমাদের সংহারক হয়ে ওঠে। এইগুলো তো আমাদের সময়ের প্রশ্ন, নবারুণ যেটাকে বলছে হরাইজনের প্রশ্ন আর কি। সুতরাং এই গল্পগুলোর মধ্যে রাজনীতি আছে, আধুনিকতা আছে, এবং এই গল্পগুলো অ্যাকচুয়ালি ওই বাঁকের মুখে এসে দাঁড় করিয়ে দিচ্ছে, যেখান থেকে আমরা আগামী সময়টাকে বুঝতে পারছি যে আমরা কোথায় যাব বা আমরা কি ছেড়ে এসেছি আর কি। এই দুটো মানে আমার লেখার কথা বাদ দিলেও এই দুটো গল্পের কথা আমার খুব বলতে ইচ্ছে করছিল। না ঠিকই, ভালো, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমি একটু মুজাফফরের কাছে যাই। মুজাফফর, তোমার একটু ছোট কিছু আমরা শুনি আর কি। আচ্ছা, আমি একটু সরোজদাকে অনুসরণ করতে চাই এক্ষেত্রে। বেশ, করো। মানে আমাদের কয়েকটি প্রশ্ন ছিল, এবার আমার ইনবক্সেও দেখলাম করেছেন যে সাংবাদিকতা, মিডিয়া এবং এই ছোট গল্পের সম্পর্ক এখন সেই জায়গা থেকে। তো একটা দিক তো গেলই যে আপনার একটু আগে কথা হচ্ছিল যে মিডিয়া কি করে তার সত্যকে ম্যানিপুলেট করে, তার মতো করে তার একটা ভাষণ বের করে বা কখনো সত্যকে বলেও। কিন্তু আমি বলতে চাচ্ছি অন্য জায়গা থেকে। ধরেন আপনি যদি মানে সাংবাদিকতা, তো এখন মিডিয়া বলতে আমি ইলেকট্রনিক মিডিয়া বেশি বুঝি আমরা, কিন্তু যদি আপনি ধরেন প্রিন্ট মিডিয়ার কথা, সেইটা যে সাহিত্যে ব্যাপকভাবে প্রভাব রেখেছে ভাষার ক্ষেত্রে। আপনি শুরু করেন হেমিংওয়েকে দিয়ে। হেমিংওয়ে আমরা জানি যে জার্নালিস্ট ছিল, বা মার্কেজে আমি আসছিলাম, হেমিংওয়ে থাকছে, যে হেমিংওয়ে কিন্তু সাহিত্যের একটা বড় প্রভাব তৈরি করেছে এবং তার অনুসারী তৈরি হয়েছে যুগে যুগে এখন পর্যন্ত। মানে ভাষা ডালপালা ছেটে স্ট্রেট ফরওয়ার্ড এভাবে একটা রিপোর্ট তৈরি করা হয়। রিপোর্ট লেখার পরে কিন্তু কমানো হয় যে কোন কোন শব্দ ফেলে দিলেও আবার রিপোর্টটা অ্যাজ ইট ইজ থাকে, কোনো সমস্যা হয় না। হেমিংওয়ের যদি ছোট গল্পগুলো দেখা যায়, সেটা আপনি নিক অ্যাডামস সিরিজ বলেন, যে কোনো গল্পে দেখা যায় যে ভাষা তার একেবারে মেদ গুলোকে ঝরিয়ে ফেললো। এটা কিন্তু একটা সাংবাদিকতার যে ভাষা, সেই ভাষাটা সাহিত্যে কিভাবে আসলো। আমি এটা গেল একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কিন্তু বড় প্রভাব যেটা আছে কন্টেন্ট, যেখানে আমার গল্পে আসছি, আমি কয়েকদিন আগে দেখলাম, কয়েক বছর আগে, যে একটা খুব গ্রামের একেবারেই বলা যায় দরিদ্র একজন মানুষ, সে কোর্টে যাচ্ছে। কারণ কি, সে বোধহয় পিটিএস এ কাউকে বা একটা বোমা এই জাতীয় কিছু নিক্ষেপ করেছে। কিন্তু যে যাচ্ছে কোর্টে, এই কেসটাকে টেনে নিয়ে যাচ্ছে, 5-6 মাস হলো, তার কিন্তু হাত নেই। হাত কিন্তু তার জন্ম থেকে কাটা, 2 হাতই। তো এই হাত নেই মানুষ, সে কিন্তু আসামি, মানুষ পেটানোর হোক, বোমা নিক্ষেপের হোক। তো সে কি করে আমার গল্পে চরিত্র হচ্ছে? এখন গল্পটা আমি বলছি না, গল্পটা আমার গতকাল পোস্ট করেছি গতকাল রাতে ফেসবুকে আছেন, যদি কেউ আগ্রহী হন পড়ে নিতে পারেন। আরেকটি গল্প বলি, মিডিয়া কি করে তৈরি করে। দেখুন, মিডিয়া আপনাকে একটা তথ্য বলে দিচ্ছে। এট এ টাইম মিডিয়া বলে দিল যে বাংলাদেশের কোন একজন প্রখ্যাত লেখক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবগুলো মিডিয়া বলে দিল। এখন রোড অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে তাদের চিহ্নিত করা যাচ্ছে না। ওই ঘটনাচক্র ওই গাড়িতে লেখক ছিলেন, লেখক তার আগের স্টপেজে নেমে এসেছেন, তাকে কেউ চিনতে পারেনি। ফলে যখন মৃত্যু হচ্ছে, যখন রোড অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, তখন তো সবাই জানে যে ওই লেখক ওই গাড়িতে আসছে, তার পরিবার থেকে সবাই কনফার্ম করলো যে হ্যাঁ উনি ছিলেন। তারপর নিউজটা সঙ্গে সঙ্গে হয়ে গেল। সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার ফলে পুরো জাতি জেনে গেল লেখক মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। কিন্তু এরপর যখন উনি ফিরে আসছে, তখন এই প্রশ্ন আসবে যেটা আদৌ সম্ভব কিনা। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? মাঝে একটু কেটে গিয়েছিল, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সেটা হলো, এখন প্রশ্ন আসতে পারে, কিন্তু যখন সবাই মিডিয়া সত্যটাই যে এখানে চূড়ান্ত সত্য, এরপর ওই লেখককে যখন যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তখন তাকে বলছেন যে না, তুমি তাহলে কোনো উদ্দেশ্য আছে, তুমি তার মতো চেহারা, তুমি দেখতে সব ঠিকই আছে, তুমি তার সাহিত্য রেফারেন্স দিচ্ছ ঠিকই আছে, তুমি ভালো করে তাকে পড়েছো, কোনো সমস্যা নেই তাতে, নিশ্চয়ই কোন এর মধ্যে ঘাপলা আছে। কিন্তু ওই ব্যাটা তো মারা গেছে, কারণ পুরো দেশের সমস্ত মিডিয়া বলে দিয়েছে সে মারা গেছে। ফলে সে দেখতে পাচ্ছে তার সামনে দিয়ে তার শোক মিছিল হচ্ছে, তার সবকিছু হচ্ছে। তো এই গল্পটা আমার ছিল মিডিয়া ভার্সেস নোবডি। একটা পর্যায়ে সে ব্যক্তি নিজেও, মানে একটা সময় সে নিজেও
স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে যে সে মারা গেছে, মানে তার অস্তিত্বটা সে নিজেই চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিচ্ছে যে আমি কি আসলে তাই হয়তো মানে এই যে মিডিয়ার ক্ষমতাটা, হ্যাঁ মিডিয়ার আমি বলছি কয়েক রকম ক্ষমতা। মিডিয়া নানাভাবে আরেকটি গল্প ধরেন, একজন মানে নির্মাণাধীন শ্রমিক সে একটা নির্মাণাধীন ভ্রমণের বিল্ডিং এর ভবনের একেবারে টপে কোনোভাবে পা পিছলে পড়ে সে বাসের সঙ্গে গেঁথে পড়ে আছে, তার লাশটা নামানো যাচ্ছে না। এখন ওই সময় শহরের নানান রকম কাজ আছে, কোনো মনোযোগী না তারা। তখন মিডিয়া যখন ওখানে এঙ্গেজ হচ্ছে তার ক্যামেরা নিয়ে, তখন পলিটিক্সটা কি দাঁড়াচ্ছে, তখন রাজনৈতিক ভাষ্য বলেন, টকশোর ভাষ্য বলেন, তারা কি দাঁড়াচ্ছে তাদের এগুলো। তখন ওই পরিবারকে তারা খুঁজে বের করে তাদেরকে নিয়ে কি সার্কাস করছে, তাকে মিডিয়া বসাচ্ছে হট সিটে, তার বউকে 7 দিন লাশ নামানো হয়নি, তোমার প্রতিক্রিয়া কি। তো আমি বলতে চাচ্ছি যে এই গল্পগুলো কিন্তু আমার মধ্যে মিডিয়া থেকে এসছে। তো মিডিয়া নিয়ে অনেক প্রশ্ন ছিল। মিডিয়া একই সঙ্গে ভাষা, একই সঙ্গে ফর্ম, একই সঙ্গে কন্টেন্ট, একই সঙ্গে ন্যারেটিভ টেকনিক সবকিছু বদলে দেয় মিডিয়া নানাভাবে। এগুলো আমরা মনে হয় যে আমরা সাহিত্যিক আবার মিডিয়া কখনো নিজে সাহিত্যের অংশ হয়ে ওঠে আর কি। আমার মনে পড়ে যাচ্ছে তমাল দা, আমি একটুখানি সংযোগ করি। সেটা হচ্ছে যে রবিশঙ্কর বাবু একটা প্রবন্ধ লিখেছিলেন, রবিশঙ্কর বল। হ্যাঁ, তো ওই এই যে মেটা ল্যাঙ্গুয়েজ, এই যেটা মুজাফফরদা বলছিলেন আর কি, যে মিডিয়া যে ভাষা তৈরি করে দিচ্ছেন বা যে ঘটনার সত্য প্রমাণ করে দিচ্ছে, তাকে ভেদ করে তুমি আর মূল সত্য পর্যন্ত পৌঁছাতে পারছো না। এই যে মিডিয়ার এটা তো একটা বড় প্রক্রিয়া, শুধু একটা বলার জন্য নয়, তোমার প্রত্যেকদিন শুনতে শুনতে জনমানসে আমরা তো প্রস্তুত নিয়ে কাজ করছিলামই আর কি। আমরা প্রস্তুত নিয়ে কাজ করছিলাম। তো একটা প্যারা তুলেছেন, একটা খুব জনপ্রিয় উপন্যাস থেকে একটা প্যারা তুলেছেন নকশাল আন্দোলনের উপর, সেই উপন্যাস আর কি। সেই উপন্যাসটার সম্ভবত মানে মাঝামাঝি বা শুরুর দিক থেকে বোধহয় একটি প্যারা রবিশঙ্কর বাবু তুলেছিলেন, এবং তার প্রত্যেকটা লাইন তুলে তুলে দেখাচ্ছেন। মানে উনি বলছেন যে এত বড় আন্দোলনটা যৌবনের, আমি এক্স্যাক্টলি হুবহু শব্দগুলো মনে করতে পারছি না, মূল ব্যাপারটা এরকম, এত বড় আন্দোলনটা যৌবনের একটা আবেগ হয়ে রয়ে গেল বা উচ্ছ্বাস হয়ে রয়ে গেল। এবার সেই লাইনটা তুলে রবিশঙ্কর বাবু বলছেন যে সত্যি কি সেটা যৌবনের উচ্ছ্বাস হয়ে রয়ে গেল? এই কথাটা যখন আমি কনজিউম করলাম, এই বাক্যটা যখন আমি প্রচলিত পত্রিকার মাধ্যমে, খুব বহুল পঠিত পত্রিকার মাধ্যমে আমি যখন এই বাক্যটা কনজিউম করলাম, তার আমার তো পারসেপশনে নকশাল আন্দোলনটা সম্পর্কে সেটা তৈরি হলো। তাহলে কি নকশাল আন্দোলনের সত্যিকারের ইতিহাস পর্যন্ত আমি পৌঁছাতে যাওয়ার পথে এই মিডিয়া নির্মিত ভাষা একটা বাধা হলো না? এরকম করে ওই একটা প্যারায় 5টা লাইন ছিল, 5টা লাইনের 5টা লাইন থেকে একটা করে মেটা ল্যাঙ্গুয়েজের নির্মাণ পাওয়া যাচ্ছে। এবার এটা যিনি লেখক লিখেছেন, তিনি যে খুব, আমি জানি না তিনি খুব সচেতন ভাবে লিখেছেন কিনা, আমাদের নমস্য লেখক, বরেণ্য লেখক, তিনি খুব সচেতন ভাবে এই মেটা ল্যাঙ্গুয়েজ নির্মাণ করেছেন কিনা জানি না, কিন্তু এটাই মিডিয়া নির্মাণ। সে এইভাবেই নির্মাণ করতে দেখিয়েছে যে এবার তো আর পাশের ঘরের মানে কেউ, বাবা মা বা অন্য কেউ পুড়ে গেলেও লোকে আর যাবে না। কিন্তু সেটাই কি মানে সামাজিক সত্যি কি সেটাই গিয়ে দাঁড়ায়? আমরা নির্লিপ্ত ঠিকই, এখনো সেই নির্লিপ্তির পরিচয় পাওয়া যাচ্ছে, আরো নগ্নভাবে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা সত্যি কি মানে নির্লিপ্ত? এই একটা ভাষার নির্মাণ চলতে থাকে, যেটা কিন্তু মিডিয়া আমাদের দেখায়। এবার আমাদের হয়তো কাজটা হচ্ছে সেইটাই যে ভাষা তো কোনো ধ্রুব সত্য নয়, সেও তো বদলের মধ্যে দিয়ে, তা নিশ্চিতই নয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে যে ওই যে ভাষার গঠনের যে প্রক্রিয়াটা তৈরি হয়ে আছে সেটার ভেতর থেকে সরে দাঁড়ানো। যে মিডিয়া আমাদের এই ভাষায় বলছে, মানে আজকে যদি বলা হয় যে মজবুত ভারত তৈরি করতে হবে, তার মানে যে মজবুত ভারত ছিল না এটা যেন আমরা না ভেবে বসি আর কি। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমরা শুভঙ্কর দা, হ্যাঁ আমি ইন্টারফেয়ার করি বলতে আমি বিদায় নেব। তো তার আগে শুধু একটু বলে যাই যে আমার তো প্রচুর সাংবাদিক বন্ধু আপনাদের সবারই আছে, তাদেরকে একটু বলি যে আহত হবেন থেকে বোধহয় মিডিয়া সমালোচনা করছে। আসলে মিডিয়া সাহিত্যকে নানাভাবে পুষ্ট করেছে, কারণ মিডিয়া থেকে কন্টেন্ট, এই যে বললাম যে প্রতিনিয়ত আমরা কন্টেন্ট পাই, আমার পক্ষে তো পুরো দেশ পুরো বিশ্ব ঘুরে দেখা সম্ভব না। তো এই যে হাতেই একটা চরিত্র, আমাদের আর মিনিট 10 লাগতো, মিনিট 10 লাগতো মুজাফফর। না আমি তো আমার মনে হয় নিয়ে নিই আপনার আলোচনা কনক্লুশন। না, মিডিয়া আর মিনিট 10 পারে আমরা একবারই শেষ করছি আর কি। আমরা একটু নাসরিন আপার কাছে আসছি। আপা, আপনি কি কিছু পড়বেন? কি বুঝলাম না? বলছি আপনি কি কিছু পাঠ করবেন, মানে আপনার গদ্য অংশ কিছু পাঠ করবেন? গদ্য তো পাশে নিয়ে বসিনি, আবার কবিতা শুনেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আরেকটা কবিতা শুনি আমরা। হ্যাঁ, শুভঙ্কর দার আসা যাওয়া চলছে আর কি, আসা যাওয়ার পথের ধারে আমরা সব দাঁড়িয়ে আছি। শুভঙ্কর দা পড়ুন আপা। একটু বের করছি। ঠিক আছে। কামাল দা,
আমি একটু বিদায় নিই, ওই যে বাচ্চাটা আশেপাশে আছে, আমি আপাকে শুনছি অফলাইনে গিয়ে। আমার মনে হয় যারা আমাদের শুনছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আর আপনি তো ইউ আর দ্য বস, আপনি হট সিটে আছেন, কৃতজ্ঞতা না জানালে পরে কি করবেন কে জানে। আপনাকে ধন্যবাদ। ওই একটা কবিতা শুনে নি আপার, আমরা তারপরে শেষ করছি। আর আপার কবি, হ্যাঁ তাহলে আসি আমি লাইনে। হ্যাঁ, আমাদের এই সাহিত্য মানে আধুনিকতা ব্যাপারটা তো আসলেই সেটাও কোনো স্ট্যাটিক ব্যাপার নয়। আবার উত্তরাধুনিক শব্দটা এলো, আবার বোরেস কত আগে উত্তরাধুনিক গল্প লিখে গেছে, খুব অদ্ভুত বিষয়। গণ্ডিতে দিয়ে হয় না, ওই রবি ঠাকুরের উপন্যাস সাহিত্যের যাত্রায় হয়েছে কয়েকশো বছর আগে উত্তরাধুনিক উপন্যাস দিয়ে, সেই ডন কিহোতে সার্ভেন্টেসের। পাঁচই মিনিটে নির্ণয় করা যাবে। হ্যাঁ শিওর শিওর। হ্যাঁ আবার পড়ুন, আপনাকে নিয়ে আমরা শেষ করবো। হ্যাঁ পাঠ করুন, পাঠ করুন। তিনটে কবিতা লিখেছি করোনা নিয়ে, ওইটাই পড়ি। হ্যাঁ ঠিক আছে। করোনা, আচ্ছা। শূন্যতা পিঠে জোর ধাক্কা দিলে হুমড়ি খেয়ে বাথটাবের কর্নার, থোকা থোকা কৃষ্ণচূড়া, জাদুটান স্যান্ডেল চুম্ব কুড়ালে নৈশব্দের চতুষ্কুল বাথরুমে চিকুন চক্কর খাওয়াতে থাকে। জুয়ারি শূন্যতা বেঘোর মাতালে কাচ্চু খেলার ধান্দায় জঙ্গল থেকে আনতে থাকে ঝাঁক ঝাঁক শিম্পাঞ্জি। দমবন্ধ অবস্থায় প্যাজ ঘুরাই, কাচ্চুর কাঠ বাড়তেই অঝোর বৃষ্টি স্রোতে রক্তবিদ্ধ হতে হতে অনুভব করি জল নয়, কুচি কুচি কাছে টুকরো পড়ছে। জোয়ারি শিম্পাঞ্জিরাও বাথরুম তো নয়, অনন্ত উঠোন যেন। হা হা হি হিতে শাওয়ারের গলা ধরে তারা হেরে গলায় রক্তবীজের গান ধরে। মহাবিরক্ত শূন্যতা চিৎকার ধমক দেয়, চুপ। পালানোর চেষ্টায় আমার এক পা যখন উড়ন্ত, অমনি ফের বাইরে ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঠেলে উদম লোক, আমল জড়িয়ে ফিসফিস। এয়ারপোর্টের লোকেরা আমার তানাশ করে ফেলেছে, কিভাবে যে পালিয়েছি। হাঁপাতে হাঁপাতে আমাকে পটাতে আমার রক্তাক্ত দুটো নিজ মুখে গিলে ফেলে প্রায়। বাথরুম নয় যেন বা ঘুমটি ঘরে, কাজ বৃষ্টি। কৃষ্ণচূড়ার সিঁদুর সরোবরে মৃত্যু ময়তার সাঁতার কাটতে থাকি। গুমরাতে থাকে লোকটি, আমি তোমারই স্বজন, আমাকে সুন্দরী সিংহীর কোলে তুলে দিও না। এরপরও যখন ছিটকে যাব ফের তারাকুর কণ্ঠ, আমি এদেশের ভিনদেশ শুনে করটির মধ্য থেকে কালো বিড়াল থাবা বিস্তারিত করে। উজ্জ্বল ফাঁকে ইথারে কান পাতি, আমার প্রেমিক দরজার বাইরের কোণে আমার জন্য পাঠিয়ে দেয় গোপন হাসপাতাল। চিচিং দিগ্ভ্রান্ত প্রায় আমার যখন ফের দরজার বাইরে বধির তালগাছ পা প্রসারিত, তার মরণ চিৎকারে উবু হয়ে পড়ি শিম্পাঞ্জি শূন্যতা জগতে। লোকটার তরঙ্গিত ধ্বনি বদ্ধ বাথরুমে ছড়াইত, দরজা লাগিয়ে দাও, বাইরে ছড়িয়ে যাবে করোনা করোনা। ধন্যবাদ আপা। আমাদের সাহিত্যের আধুনিকতা উত্তরাধুনিকতার এসব আলোচনা চলতে থাকবে, তবু আমাদের সাহিত্য তার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য নাসরিন আপাকে ধন্যবাদ সরোজকে। মুজাফফর বিদায় নেবেই করছিল, মুজাফফর আপাতত বিদায় নিয়েছে, আমরাও সকলকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, শুভরাত্রি। আগামীকাল ধন্যবাদ তোমার, দেখা হবে। ভালো আড্ডা হলো। হ্যাঁ ভালো আড্ডা হচ্ছে, সকলের সাথে আবার দেখা হবে আগামীকাল। ধন্যবাদ। হ্যাঁ আজকের আলোচনা শেষ হলো। শুভরাত্রি। শুভরাত্রি।